যেন আমাকে সেগুলো অর্জন করার তৌফিক দান করে। আর এই রাত্রে বিভিন্ন প্রান্ত থেকে দেশের প্রথিত যশা ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা এখানে সংযুক্ত রয়েছেন। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আমরা শুরু করতে চাই ইনশাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমরা আওফির 31 নম্বর শরিয়া স্ট্যান্ডার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ফিকুল মুআমালার ক্ষেত্রে প্রধানত 6টা জিনিসকে আমরা হারাম বলে থাকি। 6টা জিনিস যদি আর্থিক লেনদেনের মধ্যে না থাকে তাহলে সেটা শরিয়া কমপ্লাইট হয়। তার 1 নাম্বার আমরা জানি যে রিবা, 2 নাম্বার হলো গাড়ার, 3 নাম্বার দারার, 4 নাম্বার মাইসির, 5 নাম্বার হালাল মানে হারাম বর্জন করা। এই যে তাহলে মোটা দাগে যে আমরা যে কথাগুলো বলি যে একটা আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রথম যে পরিত্যাগ করতে হবে, প্রথম যে বিষয়টাকে বাদ দিতে হবে সেটা হলো সুদ। 2 নাম্বার যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা পরিহার করা অপরিহার্য, সেটা হলো গাড়ার। তো আওফি রিবা সম্পর্কে, সুদ সম্পর্কে কোনো স্ট্যান্ডার্ড দেয় নাই, কারণ সেটা অনেক ব্যাপক এবং বিস্তৃত এবং সেটা একটা আলাদা বই হওয়ার যোগ্যতা রাখে। হয়তো একসময় আওফি এটা সামারাইজ করে দিতেও পারে। তবে 2 নম্বর যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়টা, সে বিষয়টা হলো আমরা আজকে যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো গাড়ার। এই সব স্ট্যান্ডার্ড, আপনি যত স্ট্যান্ডার্ড করবেন, আওফির আর যত স্ট্যান্ডার্ড করবেন, সব স্ট্যান্ডার্ডের মধ্যেই এই যে রিবার বিষয়টা, এই যে গাড়ারের বিষয়টা, এটা থাকবেই। কোনো না কোনো পয়েন্টে, কোনো না কোনো বিষয়কে, কোনো লেনদেনকে বৈধ হওয়ার ক্ষেত্রে এই যে গাড়ারের যে বিষয়টা সেটা থাকবেই। এই জন্য আমাদেরকে আওফির পাশ করার জন্য যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে আমরা যারা ইসলামী ব্যাংকিং কিংবা আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, কিংবা যারা ফিকুল মুআমালা সম্পর্কে জ্ঞান অর্জন করতে চাই, তাদের প্রাইমারি যে বিষয়গুলো চয়েসে থাকা দরকার তার একটা হলো এই গাড়ার। তো আসুন আমরা এই গাড়ার গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ডটা আমরা একটু চর্চা করি, একটু শেয়ার করি। এটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য বিষয় না, এটা আমাদের ব্যক্তিগত জীবনে জানা বিষয়। এটা এত এত ব্যাপক, এত এত বিস্তৃত যে আপনারা জানেন যে গাড়ার নিয়ে মালয়েশিয়া থেকে আমার দেখা মতে 500 পৃষ্ঠারও বেশি পৃষ্ঠায় এই গাড়ার নামে তারা একটা বই রচনা করেছেন, গাড়ার ইন ফিনান্সিয়াল ট্রানজাকশন। আওফি তো মোটামুটি কয়েকটা পয়েন্টের মধ্যে এটা সীমাবদ্ধ করেছেন, কিন্তু এটা জানতে গেলে আপনি যদি 1 মাস যদি শুধু গাড়ারের উপর চর্চা করতে চান, তাহলে আমরা 1 মাস চর্চা করেও এই গাড়ারের সব বিষয়গুলোকে আত্মস্থ করা কঠিন। তারপরে আমি আওফিক অনেক সুন্দর করে একেবারে সামারাইজ করে একেবারে ইউনিক করে আপনাদের সামনে তুলে ধরেছেন। একটু একটু সচেতন থাকলেই আমরা এটা বুঝতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আওফি ইংরেজিতে অনুবাদ করেছে এই স্ট্যান্ডার্ডের নাম কন্ট্রোলস অন গারার ইন ফিনান্সিয়াল ট্রানজাকশন, কিন্তু আরবি নাম হলো দাবিতুল গারার ইল মুফসিদুল মুআমালাতিল মালিয়া। এখানে ইংরেজি শব্দ, প্রথম শব্দ দিয়েছে কন্ট্রোলস অন গারার। এখন কন্ট্রোলস শব্দ দেখলে আমরা সাধারণত প্রথমেই অনুবাদ করে ফেলি যে কন্ট্রোলস মানে নিয়ন্ত্রণ, তাহলে গারারের নিয়ন্ত্রণ এই বিষয়টা দাঁড়ায়। কিন্তু আসলে আরবিতে এই কন্ট্রোলস এর আরবি যে লেখা হয়েছে সেটা হলো দবেত মানে নীতিমালা। গারার, কন্ট্রোলস অন গারার মানে গারারের নীতিমালা ইন ফিনান্সিয়াল ট্রানজাকশন, আর্থিক লেনদেনে গারার নীতিমালা। যদি আমরা এই কন্ট্রোলস এর বা ইংরেজি আমরা একটা অর্থ জানি নিয়ন্ত্রণ, কিন্তু আরো গভীর ভাবে দেখলে, আরো বিভিন্ন ভাবে দেখলে এটার নীতিমালাও বোঝানো যায়। তাহলে যা হোক, দাবিতুল গারারিল মুফসিদু লিল মুআমালাতিল মালিয়া, আর্থিক লেনদেনে গারারের নীতিমালা, কন্ট্রোলস অন গারার ইন ফিনান্সিয়াল ট্রানজাকশনস। এরপর আমরা প্রথমেই যেটা সব স্ট্যান্ডার্ডেই এই বিষয়টা আছে, স্কোপ অফ দ্য স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ডে কি আলোচনা করা হয়েছে, এর পরিধিগুলো কি। তো এখানে সুন্দর করে বলে দেওয়া হয়েছে, দি স্ট্যান্ডার্ড covers the impact of excessive, medium and minor garar on transaction performed by Islamic financial institution
In this respect, the standard will set out the Sharia rulings pertaining to the case when gharar is involved in the exchange-based contract, commutative contract, uqud al-muawadat, including partnership, and the case when gharar is involved in donation contract, non-commutative contract, uqud al-tabarruat. The standard would also make a special reference to the case when gharar involved in contract of condition. তাহলে এটার অনুবাদ না করি আমরা সহজে এটা বুঝতে পারি যে এই স্ট্যান্ডার্ডে কি কি আলোচনা করা হয়েছে। ঠিক প্রথম পয়েন্টেই এই যে গারারের প্রকারগুলো বলে দেওয়া হয়েছে, এক্সেসিভ গারার, মিডিয়াম গারার, মাইনর গারার অন ট্রানজাকশন। আর্থিক লেনদেনে বা কোনো ইসলামিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান তারা যে লেনদেন করে সেই লেনদেনের মধ্যে 3 ধরনের গারার থাকতে পারে, এক্সেসিভ গারার, মিডিয়াম গারার, মাইনর গারার। আগে বলে দিই এক্সেসিভ গারার এটার আরবি হলো আল গারার আল কাসির। আল গারার আল কাসির এই শব্দটা প্রথমে ব্যবহার করা হয়। 2 নম্বর আল গারার আল মুসাওয়ার, আল গারার আল শব্দটা হলো আল গারার আল মুতাওয়াসির, আর এটা হলো আল গারার আর ইয়াসির। 3 ধরনের গারার। তো এক্সেসিভ গারার, মিডিয়াম গারার, মাইনর গারার, এই আর্থিক লেনদেনে এই গারার গুলোর প্রভাব কি? ইম্প্যাক্ট অফ এক্সেসিভ, মিডিয়াম এন্ড মাইনর গারার অন ট্রানজাকশন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে এক্সেসিভ গারার, মিডিয়াম গারার এবং মাইনর গারারের যে প্রভাবগুলো সেগুলো আলোচনা করা হয়েছে। ঠিক একইভাবে আমরা এগুলো পরে আরো বিস্তৃত জানতে পারবো। এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট, বিনিময়মূলক যে চুক্তি, সেই বিনিময়মূলক চুক্তির মধ্যে যদি কোনো গারার থাকে তাহলে তার কি প্রভাব হবে। ঠিক একইভাবে যদি ডোনেশন কন্ট্রাক্ট, আকদে তাবাররু, কল্যাণমূলক কন্ট্রাক্ট, অবিনিময় কন্ট্রাক্টের ক্ষেত্রে যদি গারার থাকে তাহলে তার প্রভাব কি। ঠিক একইভাবে গারারের যে কোনো চুক্তিতে যদি কোনো কন্ট্রাক্টে যদি কোনো শর্তের মধ্যে যদি গারার থাকে তাহলে সেই বিষয়টাও এই এখানে আলোচনা করা হয়েছে। আরো আলোচনা করা হয়েছে যেটা আরেকটা শব্দ, পার্টনারশিপ, ইনক্লুডিং পার্টনারশিপ কন্ট্রাক্ট। অংশীদারিমূলক চুক্তিতে যদি গারার থাকে তাহলে তার কি প্রভাব, সেই কথাগুলো আলোচনা করা হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত গারার, মধ্যম গারার এবং নিম্ন স্তরের গারার যদি থাকে তাহলে এর প্রভাব কি। ঠিক একই রকমের বিনিময়মূলক চুক্তিতে যদি গারার থাকে তার প্রভাব কি। একইভাবে যদি কোনো কল্যাণমূলক অবিনিময় চুক্তিতে যদি গারার থাকে তাহলে তার প্রভাবগুলো কি। চুক্তির শর্তে যদি কোনো গারার থাকে তার প্রভাব কি, এবং অংশীদারি কারবারের ক্ষেত্রে যদি গারার থাকে তাহলে তার প্রভাব কি, সেই কথাগুলো এই গারারের মধ্যে আলোচনা করা হয়েছে। এই সবগুলোর আমরা যে পরিভাষাগুলো বললাম সেই পরিভাষাগুলোর ব্যাখ্যা আমরা আস্তে আস্তে সব জানতে পারবো। এত সুন্দর করে সাজানো হয়েছে, প্রথমে একটু আইডিয়া দেওয়া হয়েছে, পরে এগুলো সব সুন্দর করে বিস্তৃতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা প্রথমে আসি ডেফিনেশন এন্ড টাইপ অফ গারার। গারারের সংজ্ঞা এবং প্রকারগুলো কি কি। তাহলে প্রথমে সংজ্ঞাটা ব্যবহার করা হয়েছে, গারার ইজ এ স্টেট অফ আনসার্টেনিটি দ্যাট এক্সিস্ট when the process of concluding a transaction involves an unknown aspect. In other words, garar refers to the state of the result that may or may not materialize. তাহলে কি বলা হচ্ছে, গারার হলো স্টেট অফ আনসার্টেনিটি। এই শব্দটা আমাদের লাল কালি দিয়ে দিয়েছি যাতে আমাদের মানে মনে থাকে। স্টেট অফ আনসার্টেনিটি, অনিশ্চয়তার আগে একটু বলে নেই, গারার শব্দটা আরবি। এই গারার শব্দটার অর্থ হলো অনিশ্চয়তা, ঝুঁকি, প্রতারণা। এই শব্দে এই গারার শব্দটা অনিশ্চয়তা, ঝুঁকি, প্রতারণা, এই অর্থে গারার শব্দটা শাব্দিক অর্থে ব্যবহৃত হয়। আর পারিভাষিক সংজ্ঞাটা কি দাঁড়ালো, প্রথমে এই শব্দ লাল কালি দিয়ে যে শব্দটা দিয়েছি এটা কুলওয়ার্ড। কুলওয়ার্ডটা মনে রাখলে আউফি স্ট্যান্ডার্ডে পরীক্ষার সময় মানে এটা বোঝা সহজ এবং পরীক্ষা দেওয়া সহজ হয়। তাহলে কি বোঝাচ্ছে, গারার ইজ এ স্টেট অফ আনসার্টেনিটি। গারার হলো একটা অনিশ্চিত অবস্থা, অনিশ্চয়তার অবস্থা। দ্যাট এক্সিস্ট when the process of concluding a transaction involves an unknown aspect. কোন চুক্তি সম্পাদন করার প্রক্রিয়ায় আননোন আসপেক্ট, কোন অজ্ঞাত বিষয় অন্তর্ভুক্ত হওয়ার কারণে যে অনিশ্চয়তার অবস্থা সৃষ্টি হয়, ওই অনিশ্চিত অবস্থাটাকেই বলা হয় গারার। কি বোঝা গেল, কোন চুক্তি সম্পাদন করার প্রক্রিয়ায় যদি
অজ্ঞাত কোনো বিষয় অন্তর্ভুক্ত থাকে, এর কারণে যে অনিশ্চয়তার অবস্থার সৃষ্টি হয় সেটাকে গাড়ার বলা হয়। আমরা আরো পরের শব্দ দিয়ে আরো সুন্দর করে বলতে পারবো, ইন আদার ওয়ার্ডস গাড়ার রেফার্স টু দ্য স্ট্যাটাস অফ দ্য রেজাল্ট। স্ট্যাটাস স্ট্যাটাস অফ দ্য রেজাল্ট, আমরা লাল কালি দিয়ে দাগ দিয়েছি, স্ট্যাটাস অফ দ্য রেজাল্ট মানে ফলাফলের অবস্থা। আগে বলেছিলাম অনিশ্চয়তার বর্ণনা করে, অনিশ্চিত অবস্থা, আর এখানে বলছে যে কি, স্ট্যাটাস অফ দ্য রেজাল্ট, ফলাফলের অবস্থা, দ্যাট মে অর মে নট ম্যাটেরিয়ালাইজ, যা হতেও পারে নাও হতে পারে, যা সংগঠিত হতে পারে নাও হতে পারে। তাহলে কি বলা হচ্ছে, গারার হলো এমন একটা ফলাফল। আমরা যদি আরো একটু ব্যাখ্যা করে বলি, গারার হলো চুক্তির এমন একটা ফলাফল যা অর্জিত হতেও পারে নাও হতে পারে। তো আমরা যদি এর উপসংহার বলি, আমরা যদি এর সামারি বলি, তাহলে এই কথাগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে সেটা কি, আমরা জানি যে একটা চুক্তির কতগুলো কম্পোনেন্ট থাকে। যেমন ধরেন যদি আমরা একটা ক্রয় বিক্রয় চুক্তির দিকে যাই, তাহলে ক্রয় বিক্রয় চুক্তির কয়েকটা কম্পোনেন্ট আছে। প্রথম কম্পোনেন্ট কি, ফরমেশন অফ দ্য কন্ট্রাক্ট, চুক্তি সম্পন্ন হওয়ার, চুক্তি গঠিত হওয়ার একটা 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 স্তম্ভ। যেমন ধরেন যে ইজাব কবুলের মাধ্যমে চুক্তি সম্পাদিত হয়। ঠিক চুক্তির আর একটা সাবজেক্ট ম্যাটার হলো, একটা হলো পণ্য আর একটা হলো মূল্য। আমরা যখন একটা ক্রয় বিক্রয় চুক্তি করি, তখন এর মধ্যে ক্রয় বিক্রয় চুক্তি আগে হয়, আগদ আগে সম্পন্ন হয়। সেখানে কিভাবে সম্পন্ন হয়, প্রথমে আগদ সম্পন্ন হয় হলো ইজাব কবুল হয়। 2 নম্বর কি, এই চুক্তির ক্ষেত্রে একটা পণ্য থাকে। 3 নম্বর কি, এই চুক্তিতে একটা মূল্য থাকে, এবং এই চুক্তির মধ্যে পক্ষ থাকে, ক্রেতা বিক্রেতা থাকে। তাহলে আমরা যখন ক্রয় বিক্রয় চুক্তিটা সম্পাদন করি, তখন আমাদের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, ক্রেতা পাবে পণ্য, ক্রেতা পাবে পণ্য আর বিক্রেতা পাবে মূল্য। তাহলে ক্রয় বিক্রয় চুক্তির লক্ষ্য হলো, এর ফলাফল কি, ক্রয় বিক্রয় চুক্তির রেজাল্ট কি, আমরা কেন ক্রয় বিক্রয় চুক্তি করি। তাহলে ক্রয় বিক্রয় চুক্তির রেজাল্ট হলো ক্রেতা পাবে পণ্য আর বিক্রেতা পাবে মূল্য, ক্রেতা পাবে পণ্য আর বিক্রেতা পাবে মূল্য। তাহলে ক্রয় বিক্রয় চুক্তির উদ্দেশ্য হলো মালিকানা হ্যান্ড ওভার হওয়া, হস্তান্তর হওয়া। পণ্য যাবে বিক্রেতার ক্রেতার কাছে আর মূল্য যাবে বিক্রেতার কাছে। তাহলে ক্রয় বিক্রয় চুক্তির ফল, ক্রয় বিক্রয় চুক্তির রেজাল্ট হলো মালিকানা হস্তান্তরিত হবে। এখন এই যে ক্রয় বিক্রয় চুক্তির যে কম্পোনেন্ট গুলো আছে, ধরেন পণ্য, এই পণ্য অজ্ঞাত বা পণ্য উপস্থিত নাই, বা পণ্য মালিকানায় নাই, বা পণ্য দখলে নাই। তাহলে পণ্য যদি মালিকানায় না থাকে, পণ্য যদি দখলে না থাকে, পণ্য যদি অজ্ঞাত থাকে, পণ্য যদি হারিয়ে যায়, তাহলে এই পণ্য বিক্রি যদি আমরা করি, তাহলে ক্রেতা তো এই পণ্যের মালিকানা পাবে না, কারণ এই পণ্য অজ্ঞাত। ঠিক একইভাবে বিক্রেতার লক্ষ্য ছিল সে মূল্য পাবে, সে মূল্য পাবে না। তাহলে একটা চুক্তির কম্পোনেন্ট গুলোর মধ্যে যদি কোনো অজ্ঞতা থাকে, কোনো জাহালা থাকে, তাহলে এই জাহালার কারণে ওই যে চুক্তির ফলাফল, বিক্রেতা পাবে না মূল্য আর ক্রেতা পাবে না পণ্য। তাহলে এই যে পণ্য পাওয়া আর মূল্য পাওয়ার যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার অবস্থাটাকেই গারার বলা হয়ে থাকে। আমার মনে হয় আমরা এটা বুঝতে পেরেছি যে গারার হলো চুক্তির যে লক্ষ্য থাকে, কন্ট্রাক্টের যে লক্ষ্য থাকে, কন্ট্রাক্টের যে ফল, এই ফলাফল অর্জিত হতেও পারে নাও হতে পারে। তাহলে অর্জিত হবে কখন, যখন পণ্যটা বিদ্যমান থাকবে, যখন পণ্যটার মালিকানায় থাকবে, পণ্যটা দখলে থাকবে, তাহলে এই চুক্তির ফলাফল অর্জিত হবে। কিন্তু পণ্যটা যদি অজ্ঞাত থাকে, পণ্যটা যদি নিজের মালিকানায় না থাকে, পণ্যটা যদি নিজের দখলে থাকে, বা পণ্যের বিবরণী জানি না, তাহলে এই ফলাফল অর্জিত হবে না। তাহলে পণ্যের চুক্তির কম্পোনেন্টের মধ্যে কোনো অজ্ঞাত বিষয় অন্তর্ভুক্ত থাকায় ওই চুক্তির ফলাফল অর্জিত হওয়া না হওয়ার দোদুল্যমানতা, এটাকেই বলা হয়ে থাকে গাড়ার। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপর আমরা গাড়ারের প্রকারগুলো জানি। ডিগ্রি ওয়াইজ গাড়ার, গাড়ারের মাত্রা অনুযায়ী গাড়ার ক্যান বি এক্সেসিভ, গাড়ার মাত্রাতিরিক্ত হতে পারে, অধিক গাড়ার হতে পারে। এটাকে বলা হয় আল গারার আল কাসির। অন্য জায়গায় বলা হয়েছে আল গারার আল ফাহিশ। তাহলে আল গারার আল কাসির মানে এক্সেসিভ গারার। 2 নম্বর মিডিয়াম গারার, মিডিয়াম গারার আল গারারু আল মুতাওয়াসিত, মিডিয়াম গারার। 3 নম্বর হলো মাইনর গারার, আল গারার
আল আল গারার আল আল গারার আল গারার আল কাসির, আল গারার আল মুতাওয়াসসির, আর আল গারার আল ইয়াসির। মোটা দাগে গারার দুই প্রকার, ফলাফল অর্জিত হওয়া না হওয়ার বিবেচনায় গারার দুই প্রকার, একটা হলো গারার আল ফাহিশ আর একটা হলো গারার আল ইয়াসির। আর আউফি স্ট্যান্ডার্ডে সব মানে আল গারার আল ফাহিশ আর আল গারার আর ইয়াসির, এটার মাঝামাঝি আর একটা গারার, সেটাকে মিডিয়াম গারার নাম দিয়েছে। তো যাই হোক, সেটা আরো বিস্তৃত প্রক্রিয়া। আমরা জানি এক্সেসিভ গারার, মিডিয়াম গারার, মাইনর গারার। তাহলে এটা হলো ডিগ্রি ওয়াইজ গারার। আর গারার ফলাফল অর্জিত হওয়ার বিবেচনায় দুই রকমের। গারার ক্যান বি টু দি এক্সটেন্ড হুইচ নালিফাইজ দ্য কন্ট্রাক্ট অর ইট মে নট বি সো। তাহলে এই গারারের কিছু গারার আছে যার কারণে চুক্তি নালিফাই, বাতিল বা ফাসিদ হয়ে যেতে পারে, আর কিছু গারার থাকলে চুক্তি ফাসিদ হবে না। তাহলে কি শুধু একটাই, আল গারার আল কাসির, মানে এক্সেসিভ গারার যদি কোনো চুক্তির মধ্যে থাকে তাহলে ওই চুক্তিটা ফাসিদ, কোন জায়গায় বাতিল হয়ে যাবে, চুক্তি হবেই না। আর যদি গারার আল ফাহিশ বাদ দিয়ে যদি গারার আল ইয়াসির, যেটাকে আমরা এখানে বলছি মিডিয়াম গারার এবং মাইনর গারার, এই দুইটা গারারের কারণে চুক্তি নালিফাই বা ফাসিদ হবে না। তাহলে কি মাত্রা বিবেচনায় গারার তিন ধরনের, এক্সেসিভ গারার, মিডিয়াম গারার এবং মাইনর গারার। আর এটা ফলাফল বাতিল হওয়ার বিবেচনায়, ফলাফল ফাসিদ হওয়ার বিবেচনায় কিছু গারার আছে যার কারণে চুক্তি নালিফাই হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, আর কিছু গারার আছে যার জন্য চুক্তি নালিফাই হবে না। তাহলে সেটা কোনটা? এক্সেসিভ গারার কারণে চুক্তি বাতিল হয়ে যাবে, ফাসিদ হয়ে যাবে। আর যদি মিডিয়াম এবং মাইনর গারার থাকে তার জন্য চুক্তি ফাসিদ বা বাতিল হবে না। এবার আমরা এগুলোর বিস্তারিত বর্ণনা আরো আস্তে আস্তে আমরা এগুলো জানতে পারবো। এবার আমরা আসি গারারটাকে বোঝার জন্য আরো কয়েকটা পয়েন্টস আমরা দিয়েছি। আমরা কোরআনের একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আরবিতে একটা হলো গুরুর আর একটা হলো গারার, তাকরির যেটাকে আমরা বলি। একটা হলো গুরুর, যেটা গারারের বহু বচন, আর একটা হলো তাকরির, যেটাকে বলা হয় ডিসিপশন। তাহলে গুরুর এবং তাকরির এর মধ্যে কি পার্থক্য? তাহলে এটা আপনি দেখবেন এই স্ট্যান্ডার্ডের শেষের দিকে এই সংজ্ঞাগুলো উল্লেখ করা হয়েছে। দ্য ডিফারেন্স বিটুইন গারার এন্ড গুরুর is that the latter result from a statement or an act or an position which a person resort to for the sake of the deceiving others, whereas garar does not involve any deception. তাহলে গারার মানেও আমরা বলছিলাম যে গারারের একটা অর্থ হলো প্রতারণা, আর তাগরিরের অর্থ হলো প্রতারণা। তাহলে এই যে তাগরির মানে যেটা প্রতারণা, প্রতারণা কি? কোনো স্টেটমেন্ট মানে কোনো বিবৃতি বা বর্ণনা বা কোনো কাজ বা কোনো অবস্থান। তাগরির হলো কোনো বর্ণনা বা কোনো কাজ বা কোনো অবস্থা যেগুলোকে আশ্রয় করে কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে প্রতারিত করে। অর্থাৎ তাগরির হলো প্রতারণার উদ্দেশ্যে কোনো কথা বলা, কোনো কাজ করা বা কোনো অবস্থান গ্রহণ করা। তাগরির হলো ডিসেপশন মানে প্রতারণা। তাহলে কোনো কথা বা কোনো কাজ বা কোনো অবস্থানের মাধ্যমে আশ্রয় গ্রহণ করে অন্য কাউকে প্রতারিত করা, এটাকে বলা হয় তাকরির। বাট whereas পক্ষান্তরে গারার ডাজ নট ইনভলভ এনি ডিসেপশন, গারারের মধ্যে মূলত অন্য কাউকে প্রতারিত করার উদ্দেশ্য থাকে, কিন্তু তাকরিরের মধ্যে উদ্দেশ্য হলো অন্যকে প্রতারিত করার উদ্দেশ্যেই কোনো কাজ করা, কোনো কথা বলা বা কোনো অবস্থান গ্রহণ করা। এরপরে আমরাও আগে বলেছিলাম যে জাহালা, গারার আর জাহালা এই দুইটার পার্থক্যটা বোঝা। জাহালা মানে ইগনোরেন্স, অজ্ঞতা। তাহলে জাহালা আর গারারের মধ্যে কি পার্থক্য? The difference between garar and zahala is that zahala refers to a lack of knowledge about the details of something in spite of knowledge about its occurrence. In this sense, garar is more comprehensive than zahala. Therefore, all things that are unknown involves garar, whereas not all things that involve garar are unknown. খুব সুন্দর করে বলা হচ্ছে যে এই যে আমরা জাহালা হচ্ছে কোন বিষয় বিদ্যমান আছে, কোন বিষয় ঘটবে এটা নিশ্চিত, কিন্তু ওই বিষয়টার বিস্তারিত বর্ণনা সম্পর্কে অজ্ঞ। অর্থাৎ বিষয়টা আছে, বিষয়টার অস্তিত্ব আছে, বিষয়টা ঘটবে এটাও নিশ্চিত, কিন্তু
ওই বিষয়টার বিস্তারিত বর্ণনা সম্পর্কে অবগত। তাহলে এই দিক থেকে ইন দ্য সেন্স গারার ইজ মোর কম্প্রেসিভ দেন জাহালা। তাহলে এই গারার জাহালার চেয়ে অনেক ব্যাপক, কারণ গারারের একটা পার্ট হলো জাহালা। এই জন্য আরো সুন্দর করে বলা হচ্ছে দেয়ার আর অল থিংস দ্যাট আর নোন ইনভলভ গারার, সকল অজ্ঞাত বিষয় গারারের অন্তর্ভুক্ত, কিন্তু সব গারার জাহালার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সব জাহালা গারার, কিন্তু সব গারারই জাহালা না। আমরা একটা চুক্তির কথা বুঝাই যে একটা চুক্তির মধ্যে গারারও থাকতে পারে আবার জাহালাও থাকতে পারে। আমরা আমরা একটা যেমন ধরেন যে আমরা বিদেশ থেকে একটা গাড়ি আমদানি করছিলাম, তো গাড়ি আমরা যখন পোর্ট থেকে নামালাম, গাড়ি রাস্তায় আনলে গাড়িটা চুরি হয়ে গেল। কিন্তু এই যে গাড়ির যে ক্যাটালগ, গাড়ির যে কি গাড়ি, কোন ব্র্যান্ড, কি মাপ, কি পরিমাপ, সব উল্লেখ আছে, কিন্তু গাড়িটা হারিয়ে গেছে। তাহলে এই যেখানে এই যে গাড়িটার বর্ণনা, স্পেসিফিকেশন, এর মানে এর বিস্তারিত বর্ণনা আপনার কাছে আছে, তাহলে এখানে জাহালা নাই। বাট গাড়িটা চুরি হয়ে গেছে, এটা গাড়িটা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তাহলে এই যে গাড়িটা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে, এটা হলো অনিশ্চয়তা। তাহলে এটা হলো চুরি হওয়া গাড়ি বিক্রয় করার ক্ষেত্রে যদি তার বর্ণনা উল্লেখ থাকে, তাহলে এটা এই চুক্তিতে জাহালা নাই কিন্তু গারার আছে। আবার ধরেন এই আমদানি করা গাড়িটাই বিক্রি করার সময় এই যে ক্যাটালগ ছিল, যে তার বর্ণনা ছিল, বর্ণনা সহকারে গাড়িটা হারিয়ে গেছে। এখন যিনি বিক্রি করবেন তার কাছে গাড়ির এই ডিটেলস বর্ণনাও নেই, আবার গাড়িটাও নেই। তাহলে একই সাথে এখানে গাড়ির জাহালাও রয়ে গেছে, আবার কি রয়ে গেছে, আবার গাড়ির এই যে এই চুরি হয়ে গেছে। তাহলে একই সাথে জাহালাও আছে, গারার আছে। আবার এমন চুক্তি আছে যেখানে গারার নেই, অনিশ্চয়তা নেই, কিন্তু সেখানে জাহালাত রয়ে গেছে। যেমন ধরেন যে আমরা স্বর্ণের দোকানে গিয়েছি, আমরা স্বর্ণ কিনতে গেছি, এখন স্বর্ণ দেখে এই স্বর্ণটা 22 ক্যারেট নাকি 24 ক্যারেট, তাহলে এই যে 22 ক্যারেট কি 24 ক্যারেট এটা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা সোনা, এটা আছে, আমি সোনাটা পাবো। বাট আমি 22 ক্যারেটও পেতে পারি, আবার 24 ক্যারেটও পেতে পারি। তাহলে এই যে 22 ক্যারেট বা 24 ক্যারেটের এই বর্ণনা সোনাটা দেখে আমরা বুঝতে পারছি না। তাহলে এখানে জাহালা আছে, কিন্তু এখানে গাড়ার নেই। আশা করি আমরা এই যে জাহালা এবং গারারের পার্থক্যটা বুঝতে পারলাম। ঠিক একইভাবে আরো কয়েকটা শব্দ আছে। কিমার মানে যেটা গ্যাম্বলিং, মাইসিরে আমরা যেটাকে জুয়া বলি, মুরাহানা মানে বিটিং, বাজি ধরা। তাহলে এই যে গারার বলছি আমরা, গারার মানে বলছি অনিশ্চয়তা। তাহলে কিমার যেটা বাজি ধরা, যেটা এটার মধ্যেও ওই পণ্য পাওয়া বা আমরা যেটার বিষয়ে বাজি ধরি, এটা পেতেও পারি, নাও পেতে পারি। তাহলে এই যে বাজি ধরা, এর মধ্যেও অনিশ্চয়তা আছে, জুয়ার মধ্যেও অনিশ্চয়তা আছে, গারার মধ্যেও অনিশ্চয়তা আছে। তার পার্থক্য কি? তাহলে সুন্দর করে বলছে, গারার ইজ সিমিলার টু কিমার অ্যান্ড মুরাহানা ইন দ্যাট ইট এন্টেইলস এ রেজাল্ট হুইচ কুড বি অ্যাকমপ্লিশড অর নট। অর্থাৎ কোনো কোনো কিছু অর্জন করা যাবে, অর্জিত হবে কি হবে না, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার ব্যাপারে কিমার, মুরাহানা অর্থাৎ বাজি ধরা, জুয়া খেলা এবং গারার একই রকমের। বাট গারার ডাজ নট রিজেম্বল কিমার and Murahana in constituting a means that each party use for acquiring money from the other party. এই যে জুয়া ধরা হয় যে আর বাজি ধরা হয় যে, এইখানের এক পক্ষ অন্য পক্ষের সম্পদ হাতিয়ে নেওয়ার বা সম্পদ নিয়ে নেওয়ার জন্য তারা এই কিমার এবং মুরাহানার আশ্রয় গ্রহণ করে। বাট কিমার ইজ মোর স্পেসিফিক দেন গারার বিকজ নট অল গারার ইজ কিমার। তাহলে এই অর্থে কিমার একটা সুনির্দিষ্ট, একটা স্পেসিফিক, এই জন্য বলা হয়ে থাকে যে নট অল গারার ইজ কিমার, সব কিমার মানে সব গারার কিমারের অংশ না। তাহলে আমরা কি বুঝতে পাই? অনিশ্চয়তার দিক থেকে আপনার গেমবিলিং এবং বেটিং এবং গারার একই রকমের, কিন্তু এই গেমবিলিং এবং আমরা যেটা এই মুরাহানা বলছি, এটার উদ্দেশ্য থাকে একজন আরেকজনের সম্পদকে হাতিয়ে নিবে, একজন প্রত্যেকেই আরেকজনের সম্পদ নিয়ে নিতে চায়, কিন্তু গাড়ারের মধ্যে অন্যের সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেওয়ার কোনো লক্ষ্য থাকে না। এটা হয় শুধু চুক্তির অজ্ঞাত বিষয়ের কারণে এটা সৃষ্টি হয়ে থাকে। এরপর আরেকটা শব্দ আছে যে পোস্টপোনমেন্ট, এটা আরবিতে বলা হয় মুদাফ। পোস্টপোনমেন্ট মানে স্থগিত করা। কোন আমরা একটা চুক্তি করছি, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থগিত করছি, তাহলে স্থগিত করা মানে কি? এখন এই ফলাফল অর্জিত হচ্ছে না, এর মধ্যে একটা গাড়ার রয়ে গেছে। তাহলে এই যে
মুদাফ মানে পোস্টপোনমেন্ট এবং গারারের মধ্যে পার্থক্য কি? পোস্টপোনমেন্ট হলো অনিশ্চয়তা, এটা চুক্তিটা সংগঠিত হয় না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পরে কিন্তু ওই চুক্তিটা যে কয়দিন আমরা স্থগিত রাখলাম এরপরে কিন্তু চুক্তিটা সংগঠিত হবে। কিন্তু আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার এখন শোনা যাচ্ছে বলেন তো, স্যার। নেটওয়ার্ক নেটওয়ার্ক চলে গিয়েছিল। আমার কথা কি শোনা যায়? স্যার শোনা হ্যালো। যাচ্ছে, স্যার শুনতে জি, পাচ্ছি স্যার। এই পর্যন্ত যে আমরা আলোচনা করলাম এর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? এই পর্যন্ত আপনাদের কোনো কোয়ারি বা কোনো জিজ্ঞাসা বা কেউ শেয়ার করতে চান কিনা, বা নাকি আমি যেভাবে বলছি এভাবেই বলে যাব? এই পর্যন্ত যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বা কেউ যদি শেয়ার করতে চান। হ্যালো। স্যার প্লিজ প্রসিড স্যার। জি বলেন, কিছু বলবেন আমার সাথে, কি শেয়ার করতে চান কিছু? হ্যালো। আমাদের আতিক বিন শামসুদ্দিন স্যার আছেন নাকি? শরীফুল ইসলাম ভাই আছেন? স্যার আপাতত স্যার একটু স্যার প্রসিড করুন স্যার, পরে জানলে স্যার প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। তা আমার আমার বলা তো ঠিক ঠিক হচ্ছে তো? আপনারা তো বুঝতে পারতেছেন নাকি আমাকে কিভাবে? জি স্যার, জি 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 আ- জি, আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ, জি স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এটা অনেক বড় স্ট্যান্ডার্ড তো। তাহলে আমি আর এত ব্যাখ্যা দেবো না, আস্তে আস্তে আমরা এগিয়ে যাবো আর কি, যাতে আমরা 2 ঘন্টা, মানে এটা 5 ঘন্টা পড়লেও স্ট্যান্ডার্ড শেষ করা যায় না, এত বড় স্ট্যান্ডার্ড। তো আমরা তাহলে একটু মোটা দাগে বলে আমরা এগিয়ে যাই আর কি। তাহলে আমরা 3 নাম্বার পয়েন্টে চলে আসছি, শরিয়া স্ট্যাটাস অফ গারার। গারারের হুকুম কি, গারারের বিধান কি? তাহলে খুব সুন্দর করে বলা হয়েছে, ইট ইজ ইমপারমিজেবল ইন শরিয়া টু কনক্লুড এ কন্ট্রাক্ট অর স্টিপুলেট এ কন্ডিশন that involves a degree of garar which could jeopardize the fulfillment of the contract stipulation. The degree of garar for this purpose is just as per item below. তাহলে কি বলা হচ্ছে, যে ইট ইজ ইমপারমিজেবল, এটা অবৈধ, এটা অনুমোদিত নয়, ইন শরিয়া টু কনক্লুড এ কন্ট্রাক্ট অর স্টিপুলেট এ কন্ডিশন দ্যাট ইনভলভস এ ডিগ্রি অফ গারার হুইচ ক্যান jeopardize the fulfillment of the contract's stipulation. তাহলে কি বলা হচ্ছে, যে কোন চুক্তিতে যদি, কোন চুক্তিতে যদি এমন মাত্রার গারার থাকে যা চুক্তিটাকে জিওপ্যারাডাইজ, ইফসিদুল মুআমালা মানে চুক্তিটাকে অকার্যকর করে দেয়। কোন চুক্তিতে বা কোন শর্ত আরোপ করার ক্ষেত্রে যদি এমন মাত্রার গারার থাকে যা ওই চুক্তিকে ফাসিদ করে দেয়, বিপন্ন করে দেয়, চুক্তিটাকে ফুলফিল করতে, পূর্ণ করতে বাধা দেয়, তাহলে এই রকমের গারার, এই চুক্তিটা ইমপারমিজেবল, চুক্তিটা বৈধ হবে না। দ্য ডিগ্রি অফ গারার ফর দ্য পারপাস ইজ জাস্ট অ্যাজ পার আইটেম বিলো। তাহলে এই যে আমরা যে গারারের কথা বললাম, তাহলে নিচের 4 নাম্বার ধারায় এই গারারের মাত্রার যে কথাগুলো বলেছি সেগুলো আমরা কোন গারারটা চুক্তিটাকে ফাসিদ করে দিবে, অকার্যকর করে দিবে, তা 4 নাম্বার ধারায় বলা হয়েছে। এটাই একটা প্রশ্ন আপনাদের পরীক্ষায়, কিন্তু যারা আউফি যারা পরীক্ষা দিবেন, এই যে এখানে 4 নাম্বার একটা প্রশ্ন রয়ে গেছে, গারার ভায়োলেটস দ্য ট্রানজাকশন when it satisfies the following 4 condition. যদি একটা গারারের মধ্যে যদি এই যে 4টা কন্ডিশনের কথা বলা হচ্ছে, যদি এই 4টা কন্ডিশন থাকে তাহলে এই চুক্তিটা বাতিল হয়ে যাবে। যদি একটা কন্ট্রাক্টের মধ্যে যদি এই যে নিচের যে 4টা শর্তের কথা বলা হয়েছে, তাহলে এই চুক্তিটা অকার্যকর করে হয়ে যাবে।
তাহলে সেই চারটা কন্ডিশন কি এটা মনে রাখতে হবে, চারটেই থাকতে হবে, একটা থাকলে চুক্তি জায়েজ হবে। এই সবগুলোই যদি একসাথে থাকে তাহলে এই চুক্তিটা ফাসিদ বা বাতিল হয়ে যাবে। তাহলে কি? ইফ ইট ইজ ইনভলভ in an excess based contract or any contract of that nature. এক নাম্বার হলো কি? এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট, বিনিময়মূলক কন্ট্রাক্ট। এটার আমরা সংজ্ঞাটা পরে জানবো। তাহলে এক নাম্বার শুধু আমরা জানলাম যদি বিনিময়মূলক চুক্তি হয় বা এই ধরনের এই নেচারের কোনো চুক্তি হয়, তাহলে বিনিময়মূলক চুক্তি বা এই ধরনের চুক্তির ক্ষেত্রে যদি গারার থাকে তাহলে এই চুক্তিটা ভয়েড এন্ড নালিফাই হবে। দুই নাম্বার কন্ডিশন কি? ইফ ইট ইজ এক্সেসিভ ইন ডিগ্রি, যদি এটা অতি মাত্রায় অর্থাৎ গারার আল কাসির এক্সেসিভ গারার হয়। তিন নাম্বার কি? ইফ ইট রিলেটস টু এ প্রাইমারি সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট, যদি এটা চুক্তির প্রাথমিক মূল বিষয়বস্তুর সাথে সংশ্লিষ্ট হয়। চার নাম্বার কি? ইফ ইট ইজ নট জাস্টিফাইড বাই দ্য শরিয়া রিকগনাইজেবল নেসেসারি, যদি এটা চুক্তির যদি এই চুক্তির ক্ষেত্রে যদি জরুরিয়াত হাজিয়াতের যে নীতিমালা আছে, এই হাজিয়াত মানে আল হাজা আল মুতাবারা, মানে শরিয়া সম্মত হাজত ছাড়া, শরিয়া সম্মত হাজত ছাড়া যদি কোনো গারার থাকে তাহলে ওই শরিয়া স্বীকৃত প্রয়োজনীয়তা পূরণ ব্যতীত এমন যদি কোনো গারার থাকে তাহলে তার চুক্তি বাতিল হয়ে যাবে। কিন্তু ওই ওই প্রয়োজনীয়তা, ওই হাজতটা, ওই জরুরিয়াতটা যদি শরিয়া রিকগনাইজেবল হয়, শরিয়া স্বীকৃত হয়, তাহলে চুক্তিটা ইনভ্যালিড হবে না। তাহলে আমরা চার ধরনের কন্ডিশন দেখলাম। এক নাম্বার কি? চুক্তিটা বিনিময়মূলক চুক্তি হতে হবে, কমোডিটিভ এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট হতে হবে। নন এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট যদি হয়, আগদে তাবাররু যদি হয়, তার মধ্যে যদি গারার থাকে তাহলে চুক্তি ভয়েড হবে না। তাহলে চুক্তিটা বিনিময়মূলক হতে হবে, ব্যাখ্যা পরে দেব। দুই নাম্বার এক্সেসিভ গারার হইতে হবে। তিন নাম্বার কি? এই গারারটা চুক্তির মূল বিষয় তাবি মানে এর এর অনুগামী বস্তু না, মূল বিষয়ে যদি এই গারার থাকে। আর চার নাম্বার হলো যদি শরিয়া সম্মত হাজিয়াত জরুরিয়াত ছাড়া যদি গারার থাকে। এবার আমরা ব্যাখ্যায় যাই, 5 নাম্বারে যাবো এবার। তার ফার্স্ট কন্ডিশনটা ছিল কি? হোয়েন গারার ইজ অ্যান এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট অর এ সিমিলার কন্ট্রাক্ট, যদি এটা বিনিময়মূলক চুক্তির ক্ষেত্রে গারার থাকে। তাহলে কি বলছে? দিস ইনক্লুডস ফর ইনস্ট্যান্ট সেল, লিজ এন্ড পার্টনারশিপ কন্ট্রাক্টস whereas গারার ডাজ নট এফেক্ট ডোনেশন কন্ট্রাক্ট সাচ অ্যাজ গিফট এন্ড উইল কন্ট্রাক্ট। তাহলে কি? গারারটা থাকতে হবে, আবারও বলছি, এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট। এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের উদাহরণগুলো কি? সেল, লিজ এন্ড পার্টনারশিপ। এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট বলতে কি বোঝায়? বিনিময়মূলক চুক্তি, অর্থাৎ যে চুক্তিতে উভয় পক্ষই কোনো না কোনো কিছু পায়। যেমন ক্রয় বিক্রয় চুক্তি যদি আমরা করি, তাহলে ক্রয় বিক্রয় চুক্তিতে ক্রেতা পাবে পণ্য আর বিক্রেতা পাবে মূল্য, তাহলে দুইজনেরই একটা কিছু বিনিময় করতেছে, পণ্যের বিনিময় করতেছে। আমরা আরবিতে বলি মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারাজি বিতরিকিত তেজারা, মানে ক্রয় বিক্রয় হলো মালের বিনিময়ে মাল বিনিময় করা, এক্সচেঞ্জ করা। তাহলে কি? ক্রয় বিক্রয় চুক্তি হলো বিনিময়মূলক চুক্তি, মানে একজন পাবে পণ্য আর একজন পাবে মূল্য। এই যে লিজ কন্ট্রাক্ট যেটা ইজারা, এই ইজারাও একজন ইউজুফ্রাক্ট একটা সম্পদের উপকারিতা ভোগ করবে আর একজন এটা ভাড়া পাবে। ঠিক পার্টনারশিপ কন্ট্রাক্টে উভয় পক্ষই এখানে মূল মুনাফা পাবে। তাহলে এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট মানে যে কন্ট্রাক্টে উভয় পক্ষই কোনো না কোনো কিছু পায়। তাহলে এর মধ্যে যদি গারার হয় তাহলে এক পক্ষে বঞ্চিত হবে, তাহলে বঞ্চিত হবে। এই জন্য বিনিময়মূলক চুক্তি যেহেতু উভয় পক্ষই উপকৃত হবে, তাহলে এর মধ্যে গারার থাকলে কোনো পক্ষে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য বিনিময়মূলক চুক্তিতে গারার থাকলে এই চুক্তিটা ইনভ্যালিড হয়ে যাবে, ইমপারমিজেবল হয়ে যাবে। whereas গারার ডাজ নট এফেক্ট ডোনেশন কন্ট্রাক্ট সাচ অ্যাজ গিফট এন্ড উইল। এই যে আমরা কেউ কাউকে হেবা করি, গিফট করি, এই যে উইল করি, ওসিয়ত করি, তাহলে যদি আমরা উইল করি এগুলোকে বলা হয় আকদে তাবাররু, মানে নন এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট। তাহলে নন এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টে হেবা যখন আমরা করি, তখন যখন আমরা কোনো পণ্য গিফট করি, তখন যাকে গিফট করা হয় সেই কিছু পায়, যিনি গিফট করেন তিনি পান না। তাহলে
এইখানে কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই। এই জন্য এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের ক্ষেত্রেই কেবল গারার কার্যকর হবে, আর নন এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের ক্ষেত্রে গারার এখানে অকার্যকর। In exchange-based contract, garar can be either in the form of subject or subject matter of the contract. আর এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের ক্ষেত্রে গারার দুই জায়গায় হতে পারে। কোন কোন জায়গায়? ফর্ম অফ দ্য কন্ট্রাক্ট এন্ড সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট। ফর্ম অফ দ্য কন্ট্রাক্ট এন্ড সাবজেক্ট ম্যাটার অফ দ্য কন্ট্রাক্ট। অর্থাৎ আমরা আগে বলছিলাম যে এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টে যদি গারার থাকে তাহলে সেই কারণে চুক্তিটা ইমপারমিজিবল হয়ে যাবে। আর এই এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের ধারার কোন কোন জায়গায় থাকতে পারে? একটা হলো ফর্ম, ফর্ম মানে সিগা, অর্থাৎ চুক্তি কিভাবে সম্পন্ন হয় এই চুক্তির ফর্মের মধ্যে, চুক্তি গঠন করার প্রক্রিয়ায় একটা চুক্তি সংগঠিত হয় ইজাব কবুলের মাধ্যমে, একজন অফার করে আর একজন অ্যাকসেপ্টেন্স দেয়। তাহলে যে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এর মাধ্যমে যে চুক্তি সংগঠিত হয় এটাকে বলা হয় ফর্ম, আরবিতে বলা হয় সেগা। কোন শব্দের মাধ্যমে কিভাবে কোন প্রক্রিয়ায় এই চুক্তি সম্পন্ন হবে। তাহলে চুক্তি সম্পাদন করার প্রক্রিয়ায় যদি গারার থাকে তাহলে চুক্তি ভয়েড হয়ে যাবে। আর আরেকটা কোথায়? সাবজেক্ট ম্যাটার, মানে চুক্তির বিষয়বস্তুতে যদি গারার থাকে তাহলে চুক্তিটা কি হয়ে যাবে? ভয়েড হয়ে যাবে। তাহলে আমরা জানলাম এখানে 1 নম্বর কন্ডিশনটা আমরা জানলাম যে এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট, এটা উদাহরণগুলো লাল কালি দিয়ে দিয়েছি যে এইটাই পরীক্ষা। এই যে সেল, লিজ এন্ড পার্টনারশিপ, এই সমস্ত চুক্তি হলো এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট। এই এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের মধ্যে যদি এক্সেসিভ গারার থাকে তাহলে চুক্তিটা এটা ইনভ্যালিড হয়ে যাবে, এটা নাল হয়ে যাবে। আর যদি এটা যদি আগদে তাবাররু হয়, কল্যাণমূলক চুক্তি হয় যেমন গিফট এবং উইল, তাহলে চুক্তিটা ইনভ্যালিড হবে না। ঠিক এই এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্টের দুই জায়গায় এই গারার থাকতে পারে। একটা হলো ফর্ম, চুক্তি সংগঠিত হওয়ার প্রক্রিয়ায়, আর একটা হলো সাবজেক্ট ম্যাটার, চুক্তির বিষয়বস্তুর ক্ষেত্রে। এবার আমরা দেখি সেকেন্ড কন্ডিশন, 2 নাম্বার। এই যে ফর্ম এবং সাবজেক্ট ম্যাটার, এটা আরেকটু পরে যাব, সেখানে আরো ডিটেলস বলা হয়েছে। এবার 2 নাম্বার কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা কি? হোয়েন গারার ইজ এক্সেসিভ, যখন গারার মাত্রাতিরিক্ত হয়। আল গারার আল কাসির, অতিরিক্ত গারার যদি হয়, সেটা কি সেই কথা বলছে। গারার ইজ এক্সেসিভ হোয়েন ইট বিকামস এ ডমিনেটিং and distinctive aspect of the contract and is capable of leading to dispute. তাহলে খুব সুন্দর করে বলা হচ্ছে যে এক্সেসিভ গারার হলো, গারার ইজ এক্সেসিভ, এক্সেসিভ গারার হলো when it becomes a dominating and distinctive aspect of the contract, যখন এই গারারটা চুক্তির প্রভাবশালী, প্রভাব বিস্তারকারী এবং ডিস্টিংটিভ অ্যাসপেক্ট এবং কোনো স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত কোন দিক হয়, যা ক্যাপাবল অফ লিডিং টু ডিসপিউট, যা ওই ঝগড়া বিবাদের দিকে করা। তাহলে এক্সেসিভ গারার হলো চুক্তির মধ্যে এমন কোন প্রভাব বিস্তারকারী বা এমন কোন বৈশিষ্ট্য মণ্ডিত বিষয় থাকে যা চুক্তিটাকে ঝগড়া বিবাদের দিকে গড়িয়ে দেয়। However, assessment of garar for such purpose could differ according to place and time and has to be determined in the light of the normal practice. আর এই যে আমরা বললাম যে এক্সেসিভ গারারটা, এটা কিভাবে নির্ধারিত হবে? এটা গারার স্থান এবং কালের আলোকে এই এক্সেসিভ গারারটা ভিন্ন হতে পারে। এটা স্থান কাল অবস্থার উপরে এই এক্সেসিভ গারারটা নির্দিষ্ট রয়েছে। আর এটা ওর মানে সমাজের লোকেরা কোন বিষয়গুলোকে, এটা আল্লাহ তাআলা শরিয়ায় গারার নিষিদ্ধ করে দিয়েছেন, কিন্তু গারার কিভাবে নির্ধারিত হবে এই প্রকারটা ওরফের উপর ছেড়ে দেওয়া হয়েছে। এবং তার কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে যে এমন মাত্রার গারার যা চুক্তিটাকে ঝগড়া বিবাদের দিকে করায়, চুক্তিটা সম্পাদন না করে ঝগড়া বিবাদের দিকে করায়। আর এই যে ঝগড়া বিবাদের দিকে গড়ায় কোন জিনিসগুলো, এটা স্থান কাল অবস্থার আলোকে এটা নির্ধারিত হয়। অর্থাৎ এটা শরিয়া ছেড়ে দিয়েছে, এটা ওরফের উপরে সমাজের মানুষরা কোন বিষয়গুলোকে এক্সেসিভ গারার হিসেবে বিবেচনা করে তার আলোকে এই এক্সেসিভ গারার নির্ধারিত হবে। উদাহরণ দিয়েছে কয়েকটা আপনাদের। এক্সাম্পল অফ এক্সেসিভ গারার ইনক্লুড সেলিং অফ ফ্রুটস বিকাম প্রোডাকশন, signing a lease contract for an
unspecified period, and sale of salam commodity that is not usually available on the date of delivery. Garar in any of these form sets the contract null and void. তাহলে এখানে কি খুব সুন্দর করে বলে দিচ্ছে, দ্বিতীয় কন্ডাক্টটা বলে দিচ্ছে এখানে যে এই যে আমরা মানে খুব উদাহরণ, সেলিং অফ ফ্রুটস বিফোর প্রোডাকশন, মানে উৎপাদন হওয়ার আগেই কোনো পণ্য বিক্রি করে দেওয়া। তাহলে এখানে সেলিং অফ ফ্রুটস বিফোর প্রোডাকশন মানে ফল উৎপন্ন হওয়ার আগেই তা বিক্রি করে দেওয়া। এই যে ফল উৎপন্ন হয় নাই, আগামী বছর হবে, হতে পারে নাও হতে পারে, তাহলে এই ফলটার অস্তিত্ব নাই। এখন ফলের অস্তিত্ব নাই, ফল জন্মে নাই, ফল উৎপন্ন হয় নাই, আমি যদি এই ফল বিক্রি করে দেই তাহলে এই ফল উৎপন্ন যেহেতু হয় নাই, এটা হতেও পারে নাও হতে পারে। তাহলে যদি না হয় তাহলে তো এই চুক্তিটা সম্পন্ন হবে না। তাহলে চুক্তিটা হওয়া না হওয়ার অনিশ্চয়তা দেখা গেল এই উৎপাদনহীন, যেটা উৎপন্ন হয় নাই এমন ফল বিক্রি করার মাধ্যমে। ঠিক আর একটা উদাহরণ দিয়েছে, সাইনিং এ লিজ কন্ট্রাক্ট ফর অ্যান আনস্পেসিফাইড পিরিয়ড। আমরা একটা লিজ কন্ট্রাক্টের চুক্তি স্বাক্ষর করলাম, কিন্তু কত দিনের জন্য, কত বছরের জন্য তা নির্ধারণ করলাম না। আমি একটা বাড়ি ভাড়া দিলাম, কত বছরের জন্য ভাড়া দিলাম এটা নির্ধারণ করলাম না, কারণ ভাড়া টাইম টু টাইম বাড়ে। এখন আমি যদি কোনো বাড়ি ভাড়া দেই, এর টাইম নির্ধারণ করি না, তাহলে সে বলবে যে ভাই আমি যে 10,000 টাকা ভাড়া দিছি, এটা আমি 10,000 টাকা করে 20 বছর চলবো। তাহলে ভাড়া দেওয়ার সময় আপনাকে টাইমও নির্ধারণ করতে হবে। and sale of salam commodity that is not usually available on the date of delivery. আর সালাম কন্ট্রাক্টের পণ্য ছাড়াও বিক্রি করা যায়, কিন্তু সালাম কন্ট্রাক্টের মধ্যেও গারার আছে। যখন আমি সালাম কন্ট্রাক্ট হলো মূল্য আগে দেওয়া হয় আর পণ্য পরে দেওয়া হবে, তো যেহেতু পণ্য পরে দেওয়া হবে, যখন এই পণ্যটা দেওয়া হবে তখন যদি ওই পণ্যটার সরবরাহ পর্যাপ্ত না হয়, তাহলে এই যে অজ্ঞতা থাকলো, এই অজ্ঞতার কারণেও চুক্তি ভয়েড হয়ে যাবে। কি বোঝানো হলো এখানে? ধরেন আমরা খেজুর, বাংলাদেশে খেজুর হয় না, এখন আমরা একজনের সাথে চুক্তি করলাম যে ভাই ভাই সালামের চুক্তি করলাম যে 3 মাস পরে তোমাকে 3 টন খেজুর দেব। এখন আমাদের দেশে খেজুর নাই, তাহলে খেজুর যে চুক্তি করার সময় আমাকে এলসি করতে হবে সৌদি আরব থেকে আমদানি করার জন্য, এই যে আমি 3 মাসের জন্য এলসি করেছি, 3 মাস পরে খেজুর আসবে, তখন আমি তোমাকে দেব। তাহলে আমি একটা অ্যাভেলেবিলিটি থাকলো, এই পণ্যটা তখন সরবরাহ সুযোগ থাকলো। তো যখন পণ্যটা আমি বিক্রি করব, সালামের চুক্তি তো পরে পণ্য দেওয়া হয়, তো যখন পণ্যটা দেওয়া হবে তখন ওই পণ্যটার সরবরাহ থাকতে হবে। আর এই যে গারার ইন এনি অফ দিস ফর্ম সেটস দ্য কন্ট্রাক্ট নাল এন্ড ভয়েড। আর এই যে আমরা উপরের যে উদাহরণগুলো দিলাম, এই সমস্ত এই সব বিষয় যদি গারার যদি এইসব চুক্তির মধ্যে থাকে, তাহলে চুক্তিটা নাল, বাতিল হয়ে যাবে, এন্ড ভয়েড, ফাসিদ হয়ে যাবে। চুক্তিটা বাতিল এবং অকার্যকর হয়ে যাবে। চুক্তিটা বাতিল, ভয়েড, নাল এন্ড ভয়েড। চুক্তিটা বাতিল এবং ফাসিদ, একটা আরবি শব্দ বাতিল, নাল মানে বাতিল আর ভয়েড মানে ফাসিদ, বাতিল এবং ফাসিদ হয়ে যাবে। তাহলে আমরা এক্সেসিভ গারারের কতগুলো উদাহরণ পেয়ে গেলাম। সেগুলো কি কি? ফল উৎপন্ন হওয়ার আগে তা বিক্রি করার যে উদাহরণ আমরা দিয়েছি। এক্সেসিভ গারার গুলো কি কি? এখানে একটা প্রশ্ন আসে, এক্সেসিভ গারারটা কিভাবে নির্ধারিত হয়? প্লেস এন্ড টাইম, স্থান কাল অবস্থার আলোকে এবং ওরফের আলোকে। আর এটার ফলাফলটা কি? নাল এন্ড ভয়েড। আর এক্সাম্পল গুলো কি? সেলিং অফ ফ্রুটস বিফোর প্রোডাকশন, সাইনিং এ লিজ কন্ট্রাক্ট ফর অ্যান আনস্পেসিফাইড পিরিয়ড, and sale of salam commodity that is not usually available on date of delivery. আর সালাম কন্ট্রাক্টের চুক্তি করা যখন যে সময় পণ্যটা সরবরাহ করার কথা, ওই সময় পণ্যের সরবরাহ নিশ্চিত থাকা বা ওই সময় পণ্যটা পর্যাপ্ত থাকা। এরপরে আমরা জানি এক্সেসিভ গারারের কথা বলছিলাম, ঠিক এখানে সুন্দর করে বলছে মাইনর গারার গুলো কি কি, লাল দাগ দিয়েছি। এক্সেসিভ গারার, মাইনর গারার, মিডিয়াম গারার, এগুলো কিন্তু প্রশ্ন আসে। তাহলে কি? মাইনর গারার ইজ দ্যাট ডিগ্রি অফ গারার দ্যাট এ কন্ট্রাক্ট কুড হার্ডলি অ্যাভয়েড and it is not sufficient to generate dispute. তাহলে কি? মাইনর গারার, নিম্ন স্তরের গারার হলো এমন গারার যা থেকে চুক্তিকে মুক্ত করা যায় না। ওটা সব চুক্তির মধ্যেই এই মিনিমাম গারার থাকেই, অল্প বিস্তর গারার সব চুক্তির মধ্যেই থাকে, কিন্তু এই মাইনর গারারের কারণে চুক্তিটা ঝগড়া বিবাদের দিকে করায় না, ঝগড়া বিবাদ সৃষ্টি করে না। This includes transaction like sale of a house to a buyer who has not seen its foundation.
এই যে ঢাকা শহরের বিভিন্ন বাড়ি বিক্রি করে, 10 বছর আগে বাড়ি তৈরি করা হয়েছে, বাড়ি বিক্রি করার সময় এর ফাউন্ডেশন না দেখিয়েই বিক্রি করা হয়। এর ফাউন্ডেশন কেমন করে দেওয়া হয়েছে, নিচে কিভাবে পাইলিং করা হয়েছে কি হয় নাই, কাগজপত্র দেখে বিশ্বাস করে সে কেনে, কিন্তু বাস্তবে দেখে না। তাহলে কি এই যে ফাউন্ডেশন না দেখেই কোনো বাড়ি বিক্রি করা, লিজিং অফ হাউস ফর 1 মান্থ হোয়াইল মান্থ ইন ডিফার ইন দেন, 1 মাসের জন্য কোনো বাড়ি ভাড়া দেওয়া। এখন এই যে 1 মাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া, কিন্তু 1 মাস তো 4 রকমের হতে পারে। এই যে 28 দিনের হতে পারে, 29 দিনের হতে পারে, 30 দিনের হতে পারে, 31 দিনের হতে পারে। কিন্তু এইগুলো নিয়ে ঝগড়া বিবাদ করে নাই। 1 মাস যদি জানে জানুয়ারি মাসের জন্য তোমাকে ভাড়া দিলাম, তাহলে লোকেরা জানে যে জানুয়ারি মাসে 31 দিন হবে। যদি বলে ফেব্রুয়ারি মাসের জন্য ভাড়া দিলাম, তাহলে সে জানে যে এটা 28 দিনও হইতে পারে, আবার লিপ ইয়ার হইলে 29 দিনও হইতে পারে। তাহলে কি এই যে 1 মাসের জন্য বাড়ি ভাড়া দেওয়া, এখানে 31 দিন, 30 দিন, 29 দিন, 28 দিন এটা না বললেও এটা চুক্তির মাইনার, এটার জন্য চুক্তি ইনভ্যালিড হবে না। such type of গারার does not affect the contract। আর এই মিনিমাম মাইনর গারারের কারণে চুক্তিটা ভয়েড বা ইনভ্যালিড হবে না। এরপর আমরা আসি মিডিয়াম গারার সম্পর্কে আসি। মিডিয়াম গারার ফলস বিটুইন এক্সেসিভ এন্ড মাইনর, and its example are sale of underground commodities or commodities that cannot be known unless broken, or leasing of a fruit trees. Medium garar can also exist in contract like Zuala, payment of a specific reward for a task of accomplished, guardianship, companies and fixed term mudaraba. Medium garar does not affect the contract। তাহলে এখানে কি বলা হচ্ছে যে মিডিয়াম গারার হলো মাইনর গারার এবং এক্সেসিভ গারারের মধ্যবর্তী একটা অবস্থা। আর সেগুলো কি বলা হচ্ছে যে সেল অফ আন্ডারগ্রাউন্ড কমোডিটিস, আল বায়ু মাই ইমকিনু ফিল আর্থ, মাটির নিচে যে যেমন আলু থাকে, মাটির নিচে থাকে, এই যে কেশর আলু থাকে, বাদাম থাকে। তাহলে যে মাটির নিচে যে জিনিসগুলো আছে এগুলো আমরা দেখতে পাই না, এগুলো না দেখেই বিক্রি করা। ঠিক একই ভাবে আমরা যেমন কাঁঠাল, যেমন তরমুজ, যেমন নারিকেল, এগুলো না ভাঙলে এগুলো বুঝতে পারি না যে এর মধ্যে কেমন আছে। ঠিক একই ভাবে লিজিং অফ এ ফ্রুট ট্রিজ, একটা একটা ফলের গাছ ভাড়া দেওয়া। তাহলে আমরা কি বোঝা গেল, মিডিয়াম গারার গুলোর উদাহরণগুলো কি, যে আপনার সেল অফ আন্ডারগ্রাউন্ড কমোডিটিস, মাটির নিচের জিনিস বিক্রি করা। আর এটা হলো কি কমোডিটিস দ্যাট ক্যান নট আনলেস ব্রোকেন, যা না ভাঙলে বিক্রি করা যায় না। ঠিক একই রকমের এই মিডিয়াম গার্ডের উদাহরণ হলো জুয়ালা। আপনারা জুয়ালা জানেন যে ধরেন আমরা পুকুরের মধ্যে একটা স্বর্ণের হার পড়ে গেছে, এখন আমরা কাউকে বলি যে ভাই তুমি যদি হারটা খুঁজে এনে দিতে পারো তাহলে তোমাকে 500 টাকা দেওয়া হবে। এখন এই হারটা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। তাহলে জুয়ালার মধ্যেও কিছু গারার আছে, এটা মিডিয়াম গারার, কিন্তু এর কারণে এই জুয়ালা চুক্তি বাতিল হবে না। ঠিক গার্ডিয়ানশিপ, কেউ যখন কারো অভিভাবকত্ব নয়, এই অভিভাবকত্ব নেওয়া, গার্ডিয়ানশিপ নেওয়া, এটা ব্যাপক। তাহলে এর মধ্যে সব বিস্তারিত বর্ণনা করা যায় না যে আমি অমকের গার্ডিয়ান হইলাম, সব কাজের গার্ডিয়ান হইলাম, কিন্তু কোন কোন কাজ এটা এত সুনির্দিষ্ট করা যায় না। তাহলে এর মধ্যেও কিছু খারাপ থাকে। ঠিক আছে, আধুনিক কালে যে বিভিন্ন কোম্পানি, এই যে আপনার জয়েন্ট স্টক কোম্পানি গঠন করা হয়, এর সব টার্মস এন্ড কন্ডিশন বিস্তারিত ভাবে উল্লেখ করা যায় না। এর মধ্যেও কিছু ধরনের মিডিয়াম গারার আছে, এর জন্য চুক্তি বাতিল হয় না। ঠিক আছে, আমরা মুদারাবা করি, টার্ম মুদারাবা করি, মুদারাবা এমটিডিআর, এই যে মুদারাবার প্রফিট পাবো কি পাবো না, এর মধ্যেও অনিশ্চয়তা আছে মুনাফা পাওয়া না পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এইগুলোর কারণে চুক্তি বাতিল হয়ে যাবে না, চুক্তি অকার্যকর হয়ে যাবে না। তাহলে আমরা এখানে দেখতে পেলাম এক্সেসিভ গারারের উদাহরণগুলো কি, মাইনর গারারের উদাহরণগুলো কি, মিডিয়াম গারারের উদাহরণগুলো কি। এটা কিন্তু আমাদের একটা কোশ্চেন, এই জিনিসগুলো আমরা মনে রাখবো। এবার থার্ড কন্ডিশনটা আমরা আলোচনা করি। থার্ড কন্ডিশনটা কি? থার্ড কন্ডিশন, হোয়েন গারার রিলেটস টু দ্য প্রাইমারি অবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট। আমাকে 1 মিনিট সময় দিয়ে আমি একটু পানি খেয়ে নেবো একটু। কেউ যদি শেয়ার করতে চান বা প্রশ্ন করতে চান করতে পারেন, আমি একটু পানি খাচ্ছিলাম। কোনো কেউ প্রশ্ন করতে চাইলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। ওই যে এখন যে ওই আম যে বিক্রি করার আগে কোন কোম্পানি যখন মানে আম প্রি ম্যাচিউরের আগে যে আমের বাগান লিজ নেই,
তাহলে সেটা কি মিডিয়াম ধারার মধ্যে পড়বে নাকি এক্সেসিভ ধারার মধ্যে পড়বে? যদিও প্রোডাকশন এখানে তো হয়ে গেল অলরেডি। জি, জি, থ্যাংক ইউ, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আমি আপনাকে একটু বলবো, এই একটু পানি, আমি একটু চা খাচ্ছিলাম, একটু বেদবি নিয়েন না আপনারা, খাওয়ার পর আমি বলছি আর কি। জি স্যার, জি জি জি। জি, থ্যাংক ইউ, আপনাদেরকে আমি একটু চা খেয়ে নিলাম। তাহলে আমরা এবার থার্ড কন্ডিশনের মধ্যে আমাদের এক স্যার একটা সুন্দর প্রশ্ন করেছিলেন যে পরিপক্ক হওয়ার আগে যে আমরা আমের বাগান, পরিপক্ক হওয়ার আগে আমের বাগানের এই আমগুলো বিক্রি করা যাবে কিনা, তরমুজ ইয়েস স্যার, বিক্রি করা ইয়েস স্যার। যাবে না যাবে কিনা। তো আমরা এই 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 যে 3 নাম্বার কন্ডিশনটা, আমরা সাইডের 3-এর যেটা থার্ড কন্ডিশন, এখানে দেখবেন কিছু বলা আছে এবং তারপরে আরো অতিরিক্তটুকু বলবো। তাহলে কি, when GARA relates to the primary object of the contract, চুক্তির প্রাইমারি সাবজেক্ট ম্যাটার যদি হয়, মূল মূল চুক্তির মূল যে বিষয়বস্তু, সেই মূল বিষয়বস্তুর সাথে যদি গারার থাকে, তাহলে চুক্তিটা ইনভ্যালিড হয়ে যাবে। সেটা কিভাবে উদাহরণ দিচ্ছে, if GARA relates to the primary subject matter of the transaction, it sets the contract null and void as when unreaped fruits are sold apart from the trees and without a stipulation for awaiting harvesting. If instead GARAR is a corollary of the primary subject matter, it has no effect on the contract. The example here is selling the unreaped fruits along with the trees, or selling the non-existent part of the plants along with the part of the already exist. A further example of GARAR is a corollary is the fetus sold along with the pregnant sheep or milk in the order of a sold sheep. তাহলে আমরা এখানে কি বলতে পারছি, চুক্তির বিষয়বস্তু দুইটা, একটা হলো প্রাইমারি সাবজেক্ট ম্যাটার, চুক্তির মূল বিষয়বস্তু, আর একটা হলো আপনার কোরোলারি, তাবি, মানে এটার অনুগামী বিষয়বস্তু। তাহলে প্রাইমারি সাবজেক্ট ম্যাটার কি, ধরেন আমরা একটা গাছের প্রথম একটা উদাহরণ দিয়ে তারা বুঝাচ্ছে যে আনরিপ ফ্রুটস আর সোল্ড, যখন আমরা কোন গাছের অপরিপক্ক ফল বিক্রি করি, অপরিপক্ক ফল বিক্রি করি গাছ থেকে আলাদা করে, অথবা এটা হারভেস্টিং এর ফল মানে পাড়ার সময় পর্যন্ত সময় না দিয়ে গাছ থেকে আলাদা ভাবে যদি গাছ ছাড়া যদি শুধু ফল বিক্রি করি কিন্তু ফলটা অপরিপক্ক, তাহলে এটা চুক্তির প্রাইমারি সাবজেক্ট ম্যাটার হয়ে গেল। কিন্তু উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু যদি এই ফলটা আনরিপ ফ্রুটস অ্যালং উইথ দ্য ট্রিজ, কিন্তু যদি এইটা গাছ সহ অপরিপক্ক ফল বিক্রি করা হয়, তাহলে এই অপরিপক্ক ফলটা তখন গাছটা হলো প্রিন্সিপাল, আর এই আনরিপ ফ্রুটটা হলো কোরোলারি, এর অনুগামী চুক্তি। তাহলে যদি অপরিপক্ক হওয়ার আগে গাছের ফল যদি সুনির্দিষ্ট ভাবে গাছের ফল বিক্রি করা হয়, গাছ ছাড়া শুধু যদি ফল বিক্রি করা হয় অপরিপক্ক ফল, তাহলে এই চুক্তি, এই অপরিপক্ক ফলটা এখানে প্রাইমারি সাবজেক্ট ম্যাটার বা প্রিন্সিপাল সাবজেক্ট ম্যাটার হয়ে গেছে, এর জন্য চুক্তিটা নাল হয়ে যাবে। কিন্তু যদি গাছ সহ, কিন্তু যদি গাছ সহ ফল বিক্রি করা হয়, তাহলে এই অপরিপক্ক ফলটা হলো তাবি, এর অনুগামী, আর গাছটা হলো প্রিন্সিপাল। ফলে গাছ সহ যদি ফল বিক্রি করা হয়,
তাহলে ফল অপরিপক্ক হলেও এই চুক্তি বাতিল হবে না, কারণ এই সময় অপরিপক্ক ফলটা ছিল গাছের অনুগামী, গাছটা ছিল মূল। কিন্তু যদি শুধু অপরিপক্ক ফলই বিক্রি করা হয় তাহলে চুক্তিটা বৈধ হবে না। ঠিক আরো উদাহরণ দিচ্ছে, সুন্দর করে আরো উদাহরণ দিচ্ছে যে একটা বাগানের, একটা গাছের কিছু ফল এক্সিস্টেন্স হয়েছে, কিছু ফল পরিপক্ক হয়েছে, আর কিছু ফল পরিপক্ক হয় নাই। তাহলে এই কিছু ফল পরিপক্ক হয়েছে আর কিছু ফল পরিপক্ক হয় নাই, তাহলে কিছু ফল পরিপক্ক হয়ে গেলে যে কিছু আর যেগুলো অপরিপক্ক হয় নাই, এই পরিপক্ক গুলোর সাথে অপরিপক্ক গুলো বিক্রি করে দেওয়া যাবে। ঠিক এরকম আরো আরো বোঝানো হচ্ছে, যখন আমরা যদি কোনো উটের পেটে একটা বাচ্চা আছে বা ভ্রূণ আছে, এই উটের পেটের বাচ্চাটা বা ভ্রূণকে যদি আলাদাভাবে বিক্রি করি, তাহলে এই উটের বাচ্চাটা তো উটের পেটের ভিতর আছে, তাহলে বাচ্চাটা পাওয়া যেতে পারে, নাও পাওয়া যেতে পারে। এই বাচ্চাটা পুরুষও হতে পারে, মেয়েও হইতে পারে, জীবিত হইতে পারে, মৃতও হইতে পারে। তাহলে অনিশ্চয়তা থেকে গেল। এই জন্য উটের পেটের মধ্যে যদি বাচ্চা বা ভ্রূণ থাকে, তাহলে শুধু উটের পেটের বাচ্চা বা ছাগলের পেটের বাচ্চা বা ভ্রূণকে আলাদাভাবে বিক্রি করা যাবে না। কিন্তু বকরি সহ যদি, অর্থাৎ গর্ভবতী বকরি যদি বিক্রি করা হয় তাহলে এটা জায়েজ। কেন জায়েজ? এই যে আমরা উটের পেটে, ছাগলের পেটের যে বাচ্চা আছে, বাচ্চাটা যদি আলাদা বিক্রি করি তাহলে বাচ্চাটা হয়ে গেল প্রাইমারি সাবজেক্ট ম্যাটার। এই জন্য প্রাইমারি সাবজেক্ট ম্যাটারের মধ্যে কোনো অজ্ঞতা বা অনিশ্চয়তা থাকা যাবে না। কিন্তু ছাগলের সাথে, ছাগলটা মূল, ছাগলের পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চাটা তাপে অনুগামী। এই জন্য গর্ভবতী ছাগল, উট, বকরি বিক্রি করা যাবে, কিন্তু শুধু গর্ভের যে বাচ্চা আছে এইটা বিক্রি করা যাবে না। ঠিক একইভাবে একটা ছাগলের ওলানে যে দুধ আছে, এই দুধটাকে, ওলানে থাকা দুধটাকে আলাদা করে বিক্রি করা যাবে না, কিন্তু দুধ সহ, ওলানে দুধ সহ ছাগল বা বকরি বিক্রি করা যাবে। তাহলে এখানে আমরা খুব সুন্দর করে জানি, একটা স্যার আমাদের প্রশ্ন করেছিলেন যে অপরিপক্ক ফল বিক্রির বিধানগুলো আমরা একটু জেনে নেই আর একটু বিস্তারিত। এই স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে আল মাউসুয়াতুল ফিকিয়া আল কুয়েতিয়াতে দেখবেন বদউ সালাহ, মানে অপরিপক্ক ফল বিক্রির একটা অধ্যায় রয়ে গেছে, মানে অনেক, মিনিমাম 30 পৃষ্ঠারও বেশি দেখবেন এগুলো আলোচনা করা হয়েছে। তাহলে অপরিপক্ক ফল বিক্রি করার বিধানগুলো কি? এক নাম্বার হলো, ফল যদি উৎপাদিত নাই হয়, অর্থাৎ আমরা আগে যেটা বলছিলাম এক্সেসিভ গাড়ার মধ্যে আছে, যে ফল উৎপন্ন হওয়ার আগে ফল উৎপন্নই হয়নি, মানে ফল অস্তিত্বই আসে নাই, তাহলে অস্তিত্বহীন পণ্য বিক্রয় করা যাবে না, কারণ এই পণ্য আসেই নেই। এটা অস্তিত্বহীন পণ্য বিক্রয় করা, এটা পণ্য হইতেও পারে, নাও হইতে পারে, এটা বিক্রি করা যাবে। এবার আসলো অপরিপক্ক ফল। তাহলে কি অপরিপক্ক ফল যদি, অপরিপক্ক ফল যদি গাছ সহ বিক্রি করা হয় তাহলে অপরিপক্ক ফল বিক্রি করা যাবে, কিন্তু অপরিপক্ক ফল যদি আমরা আলাদা করে বিক্রি করি তাহলে সেটা বিক্রি করা যাবে না। এবার এখন দেখা যায় ফলটা, অপরিপক্ক ফলও কি বিক্রি করা যাবে? তাহলে আমরা এবার একটু আরেকটু ব্যাখ্যা করি, ফল অপরিপক্ক কিভাবে পরিপক্ক হয়, পরিপক্ক নমুনাগুলো কি। তাহলে বিস্তারিত আলোচনা। এক নম্বর আলোচনা হলো খেজুর, যদি খেজুরের ফল কখন পক্ক হয়? যখন এটা লাল বা এটা হলুদ বর্ণ ধারণ করে। ঠিক একইভাবে গম এবং যব, এটা কখন হয়? যখন এটা শক্ত হয়, দানাদার হয়, তখন এটা পরিপক্ক হয়। ফুল কখন পরিপক্ক হয়? ফুল যখন এটা ফুটে যায় তখন ফুল পরিপক্ক হয়। আমরা যখন আখ বিক্রি করি, আখ কখন পরিপক্ক হয়? আখ তখনই পরিপক্ক হয় যখন এর মধ্যে মিষ্টতা আসে। তরমুজ কখন পরিপক্ক হয়? যখন এর মধ্যে মিষ্টতা সৃষ্টি হয়। তাহলে কি এগুলো হলো পরিপক্ক হওয়ার লক্ষণ। এখন অপরিপক্ক ফলও কি বিক্রি করা যাবে? যাবে, যদি তার দ্বারা কোনো এক পক্ষ উপকৃত হয়। যেমন ধরেন আম, আম তো পাকলেই পরিপক্ক হয়, কিন্তু কাঁচা আমও তো বিক্রি করা যাবে, যেটা যদি পরিপক্কতার বিবেচনা লাল হয়ে যাওয়া বা এটা খাওয়ার মিষ্টি হয়ে আসা এটা বিবেচনা করি তাহলে এটা পরিপক্ক লক্ষণ। কিন্তু আম আমরা কখন বিক্রি করব? যখন এই আম দ্বারা আর একজন উপকৃত হতে পারে। যেমন আম দিয়ে জুস বানাবে, তারা আম, এই অপরিপক্ক আম কিনে নিয়ে যাবে। যেমন ধরেন আম দিয়ে আচার তৈরি করবে। তাহলে এই যে আম পাকার আগেও কিন্তু আম বিক্রি করা বৈধ হচ্ছে, অপরিপক্ক, এখানে পরিপক্কতা দ্বারা একজনের উপকার হচ্ছে। ঠিক এইরকম যদি ওই কাঁচা ফল দিয়ে, অপরিপক্ক ফল দিয়েও যদি কোনো উপকারিতা সাধন করা হয় আর কারো এটা উপকারিতার প্রয়োজন হয়, তাহলে অপরিপক্ক জিনিসও বিক্রি করা যাবে যদি তার দ্বারা উপকৃত হওয়া যায়।
আপনারা আরো জানেন একটা পণ্যের সংজ্ঞা হলো, পণ্য হলো তাই যা দ্বারা উপকৃত হওয়া যায়। তাহলে একটা পণ্যের স্তরগুলো আমরা ভাগ করব। প্রথমত অপরিপক্ক ফল, যার দ্বারা কোনো উপকারিতা হয় না, মানুষের উপকারী নাই, তাহলে এটা কেন কেনা বেচা করবে মানুষ? আবার যদি অপরিপক্ক একটা গাছে ফল আছে, আম আছে, আমি বললাম যে 3 মাস পরে তোমার কাছে বিক্রি করব। এখন 3 মাসের মধ্যে ঝড় আসতে পারে, বৃষ্টি আসতে পারে, বাদল আসতে পারে। তাহলে কি এই ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই আমি যে বললাম যে আমার এই গাছ থেকে তোমাকে 3 মণ আম দিলাম, 3 মণ আম বিক্রি করলাম, এই গাছ থেকে গাছ দেখাইলাম যে এই গাছে যে আমগুলো দেখতে পাচ্ছ এখন অপরিপক্ক, পরিপক্ক হলে তোমার কাছে বিক্রি করব, তাহলে এটা বৈধ হবে না। কেন বৈধ হবে না? এই যে 3 মাস পরে ঝড় বৃষ্টিতে ইত্যাদিতে এই আম পড়ে যেতে পারে। কিন্তু যদি বাই সালাম করেন যে আমি তোমাকে আমের মৌসুমে ফজলি আম এত এত সাইজের আম তোমাকে আমি বিক্রি করব, তাহলে এটা বাই সালামের অন্তর্ভুক্ত হবে। এটা কোনো গাছ দেখে বিক্রি করলে হবে না। তাহলে আমরা কি দেখতে পাই? ফল উৎপন্ন হওয়ার আগে যদি বিক্রি করা হয় তাহলে এটা বিক্রি করা যাবে না। অপরিপক্ক ফল স্বতন্ত্রভাবে আলাদা করে বিক্রি করা যাবে না, তবে গাছ সহ বিক্রি করা যাবে। আবার কিছু অপরিপক্ক ফল আছে যা দ্বারা অন্যের উপকৃত হতে পারে, তাহলে সেটা বিক্রি করা যাবে। এটা বিস্তারিত একটা আলোচনা, আমরা মোটা দাগে এখান থেকে এই কয়েকটা পয়েন্ট আমরা শিখে নিলাম। তাহলে কি চুক্তির মধ্যে গারার যদি প্রাইমারি সাবজেক্ট ম্যাটারের সাথে থাকে তাহলে এই চুক্তিটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক একই ভাবে আপনার যদি একটা মানে অপরিপক্ক ফল বিক্রি করা হয় গাছ থেকে আলাদা করে, তখন অপরিপক্ক ফলটা প্রিন্সিপাল হয়ে যায়, এই জন্য সেটা বিক্রি করা যাবে না। কিন্তু গাছ সহ যদি এটা বিক্রি করা হয় তাহলে এটা বিক্রি করা যাবে। যে একজন হাত তুলেছিলেন, মনে হয় কেউ, শরীফুল ইসলাম স্যার মনে হয় কিছু প্রশ্ন করতে চান। জি স্যার, আসলে অনেক সুন্দর আপনি বুঝিয়েছেন, আমরা উপকৃত হচ্ছি স্যার। এখন জানার বিষয়টা হলো যে যেটা ওই যে আমার ব্যাপার যেটা বললাম, সেক্ষেত্রে মানে যদি অপরিপক্ক যদি হয় তাহলে সেটা যদি কারো দ্বারা উপকৃত হয়, যেমন আম দিয়ে দুধ বানাবে, এই যে বা এই যে আম দিয়ে আচার বানাবে, তাহলে সেটা ঠিক আছে, কারণ আমটা নিজেই প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। কিন্তু স্যার, জি জি। যদি কোন একটা গ্রাহক বা ক্রেতা যদি মানে ও নিয়ত করে যে অপরিপক্ক আমটা কিনতেছে, সে 2 মাস পরে যখন আমটা পাকবে তখন হারভেস্টিং করবে, তো আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে তখন তো পুরো গাছ সহ তো কিনতেছে না। তাহলে সেক্ষেত্রে কি মানে এই পুরো প্রসেসটা, পুরো বিজনেসটা কি স্যার যে গাড়ার মধ্যে পুরো যাচ্ছে না স্যার? জি, থ্যাংক ইউ, আপনার সুন্দর প্রশ্ন। তাহলে আমরা আল মাউসু আল ফিকিয়ার ওই মাসালাটা আলোচনা করি, যেহেতু আপনি আরো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে যদি অপরিপক্ক ফল বিক্রি করে দেয় আর যদি কেটে নিয়ে যায় সে নিয়ে আচার বানানো জুস বানানোর জন্য, তাহলে এটা বৈধ। কিন্তু গাছের সাথে যদি রেখে দেয় তাহলে দুইটা চুক্তি হয়ে গেছে। একটা হলো গাছটা আরো 3 মাস পরে, তাহলে এখানে একটা হলো বিক্রয় চুক্তি হচ্ছে আর একটা হলো গাছ ভাড়া দেওয়া চুক্তি হচ্ছে। তাহলে কি যদি কেউ যদি গাছ সহ ফল বিক্রি করে তাহলে তো বৈধই। গাছ যদি ভাড়া দিয়ে দেয়, বিক্রয় নামে এই গাছটা ভাড়া দিয়ে দিলাম তোমার কাছে, তুমি যা ফল পাও তা নিয়ে যাবে। অথবা ফল যদি কেটে নিয়ে যায়। কিন্তু আমি ফল হারভেস্টিং করার জন্য যদি আমি রেখে দিই যে আমি 3 মাস পরে তোমার কাছে এটা বিক্রি করব, তখন এক চুক্তির মধ্যে দুইটা চুক্তি হয়ে গেছে। একটা হলো ক্রয় বিক্রয় চুক্তি আর একটা হলো ইজারা চুক্তি হয়ে গেছে। এই জন্য আল মাউসু আল ফিকিয়া এটা বলা হচ্ছে এই চুক্তিটা বৈধ না। কিন্তু যদি ওই গাছ নির্দিষ্ট না করে, ওই বাগান নির্দিষ্ট না করে যদি বলে যে আমি তোমাকে 3 মণ আম দেবো, তুমি আমাকে 500 টাকা মন ধরে বা 1000 টাকা মন ধরে আগে অগ্রিম টাকা দিয়ে যাও, আমি তোমার কাছে আম যখন উঠবে, হারভেস্টিং যখন হবে, তখন আমি তোমাকে 3 মণ আম দেবো। তাহলে এই তিনটা যে ব্যাখ্যাগুলো বললাম এইভাবে এটা বেচাকেনা করা যায়। কিন্তু আপনি যেটা বলেছেন যে আমার ফল অপরিপক্ক হয়ে গেছে, এই ফলটাই আমি বিক্রি করে দিলাম, 3 মাস পরে সে কেটে নিয়ে যাবে, তাহলে এইটা নিয়েই মূলত মতবিরোধ গুলো রয়ে গেছে। জি, জি স্যার, থ্যাংক ইউ জি জি। আপনাকে। জি স্যার, জি, আই হ্যাভ গট দ্য পয়েন্ট, থ্যাংক ইউ স্যার। জি, জাযাকাল্লাহ খাইর। এবার আমরা 4 নম্বর কন্ডিশনটা আমরা আলোচনা করি, ফোর্থ কন্ডিশন। When no Sharia recognizable needs has necessitated gharar in the contract. তাহলে 4 নম্বর শর্ত এটাই, কিন্তু আমাদের চারটা যে শর্তের কথা বলছিলাম এই চারটা শর্ত আমরা এখানে দেখতে পেলাম। চতুর্থ শর্তটা কি? যদি শরিয়া অনুমোদিত মানে শরিয়া স্বীকৃত হাজত না থাকে, অর্থাৎ আমরা জানেন যে আদ দরুরাতু তবিহুল মাহজুরাত, আদ দরুরাতু তবিহুল মাহজুরাত মানে প্রয়োজনীয়তার প্রয়োজনীয়তার জরুরিয়াতের কোনো মাসালা নাই, জরুরিয়াতের কোনো আইন নাই। জরুরিয়াত হলো যেমন ধরেন কারো জীবন বাঁচাতে হবে, এখন হালাল খাবার নাই, তখন মরা গরু খাওয়া তার জন্য বৈধ হয়ে যায়। তাহলে কি এই যে জরুরিয়াত, তাহলে এই যে জরুরিয়াত শরিয়া রিকগনাইজ জরুরিয়াত যদি থাকে, তাহলে ওই জরুরিয়াত পূরণ করার ক্ষেত্রে যদি এরকম গারার থাকে, তাহলে এই গারারটা নাল অ্যান্ড ভয়েড হবে না।
কিন্তু শরিয়া স্বীকৃত জরুরত না, আমি এমনি এমনি গারারের মধ্যে ঢুকে গেলাম, তাহলে এইটা ইনভ্যালিড হয়ে যাবে। তাহলে উদাহরণ দিয়ে সুন্দর করে বলছে, need is the context which could be public or private, refers to the situation when refraining from commitment of impermissible garar leads to the sever hard, though may not amount to mortality. অর্থাৎ মানুষের যদি কোনো চুক্তির মধ্যে গারার আছে, আর আমি যদি ওই চুক্তিটা ওই গারারের কারণে না করি, তাহলে আমাদের জীবন হার্ডশিপ এসে যাবে, কঠিন অবস্থার মধ্যে আমাকে পড়তে হবে। কিন্তু আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহা ইউরিদু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিনতা চান না, সহজ চান। তাহলে এখন আমি এই চুক্তি না করার কারণে যদি আমার জন্য কোনো কঠিন জীবনের মধ্যে পড়ে যায়, তাহলে এটা হলো হাজিয়াত। আর এই হাজিয়াতটা হলো এমন পরিমাণ যে আমার মৃত্যু ঘটবে না, কিন্তু আমার জীবন কষ্টকর হয়ে পড়বে। আর একটা হলো কি, এই যে আমরা বললাম, আমরা কি তাহলে জরুরিয়াত হাজিয়াত কি কথায় কথায় মানে আমরা এমনি জরুরিয়াত হাজিয়াত বলে ফেলবো? তাহলে সেই জরুরিয়াত হাজিয়াতের কয়টা সংখ্যা দিল? নিড শুড অলসো বি ইনভাইটেবল। এই যে আমার জরুরিয়াতের যে বলছি, প্রয়োজনীয়তার যে কথা বলছি, এটা সুনির্দিষ্ট হইতে হবে। এটা এমনি ব্যাখ্যা করলে হবে না, এটা আমাকে সুনির্দিষ্ট ব্যাখ্যা করতে হবে। That is, there should be no permissible way of the accomplish the task except though the contract that involves excessive garar. আর একটা হলো কি, এই যে আমার যে প্রয়োজনীয়তার কথা বললাম, এটা সুনির্দিষ্ট হইতে হবে, এবং এই যে আমার যে প্রয়োজনটা, এই প্রয়োজনটা পূরণ করার মতো আমার আর কোনো বিকল্প উপায় নাই। এটা আমার প্রয়োজন, এটা পূরণ করতে হবে, না হলে আমি কষ্টের মধ্যে পড়ে যাব, কিংবা আমার জীবন বিপন্ন হয়ে পড়বে। কিন্তু এই বিপন্ন হলেও এর বিকল্প পথ আছে। আমার ধরে গেছে ভাত নাই, রুটি আছে, রুটি নাই, ঘাস আছে, ফল আছে, তখন কিন্তু আমাকে মরা গরু খাওয়া বৈধ না। তাহলে কি আমার প্রয়োজনটা সুনির্দিষ্ট হইতে হবে, স্পেসিফিক হইতে হবে, এবং 2 নাম্বার, ওই প্রয়োজনটা পূরণ করার মতো কোনো বিকল্প ওয়ে নাই। তখন যদি এই এক্সেসিভ গারার থাকে, তাহলে এটা আপনার ফরগিভেবল, এটা মার্জনাযোগ্য। ঠিক গারার কমার্শিয়াল উদাহরণ দিচ্ছে, কমার্শিয়াল ইন্স্যুরেন্স ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য তাকাফুল সলিডারিটি ইন্স্যুরেন্স ক্যান বি সাইটেড হেয়ার অ্যাজ দ্য ফিটিং এক্সাম্পল। আমরা বিদেশ থেকে মাল আমদানি করতে হবে, আমাকে ইন্স্যুরেন্স করতে হবে। এখন ইন্স্যুরেন্স করবো আমরা ইসলামিক ইন্স্যুরেন্স, তাহলে ইসলামিক ইন্স্যুরেন্স তাকাফুল আমার কাছে নাই। এখন আমাকে মাল আমদানি করতে হবে, তাকাফুল নাই, তাহলে মাল আমদানি করতে হবে, তাহলে আমাকে কমার্শিয়াল প্রচলিত ইন্স্যুরেন্স যেতে হবে। এখন আমি যদি বলি যে ভাই ইন্স্যুরেন্সের মধ্যে গারার আছে, ইন্স্যুরেন্সের প্রধানত আমরা যে প্রিমিয়াম দেই, এর প্রধান একটা বিষয় হলো এখানে আপনার গারার থাকে। তাহলে কমার্শিয়াল ইন্স্যুরেন্সের মধ্যে গারার থাকার কারণে আমি যদি মাল আমদানি না করি, এলসি না করি, ইন্স্যুরেন্স না করি, তাহলে মাল আমদানি হবে না, তাহলে আমাদের সমাজ বিপন্ন হয়ে পড়বে। যেমন ধরো ওষুধ আমদানি করতে হবে বিদেশ থেকে, এখন ওষুধ আমদানি করতে গেলেও আমাকে ইন্স্যুরেন্স করতে হবে। এখন আমি যাবো প্রথমে তাকাপুলের কাছে, কিন্তু আমি দেখলাম তাকাপুল নাই, এখন আমাকে ওষুধ আমদানি করতেই হবে, টাকা ভুল নাই, তখন আমাকে এই কমার্শিয়াল ইন্স্যুরেন্স এটা আমাকে গ্রহণ করা যাবে। এটা হলো জরুরিয়াত বা হাজিয়াতের কারণে এটাকে বৈধ হয়েছে। কিন্তু এরকম এরকম জরুরিয়াত নাই, হাজিয়াত নাই, শরিয়া রিকগনাইজ করেন। এমনি আমি একটা অযথা মানে নির্দিষ্ট না, অনির্দিষ্ট বিষয়কে আমি হাজিয়াত জরুরিয়াত বানিয়ে আমি গারারের মধ্যে প্রবিষ্ট করলাম, তা হবে না। যদি শরিয়া স্বীকৃত জরুরিয়াত হাজিয়াত হয়, তাহলে এই গারার এক্সেসিভ হলেও এটা বৈধ হয়ে যাবে। কিন্তু শরিয়া স্বীকৃত হাজত যদি না হয়, তাহলে ওই গারারের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কারণ তখন চুক্তিটাকে নাল এন্ড ভয়েড হয়ে যাবে। তাহলে আমরা 4টা কন্ডিশন সম্পর্কে আমরা মোটামুটি শিখলাম। এই 4টাই মধ্যেই বেশ কিছু আপনাদের প্রশ্ন হয়ে আসে। এরপর আমরা যাই, আমরা আগে বলেছিলাম যে স্কোপ অফ গারার ইন এক্সচেঞ্জ বেস কন্ট্রাক্ট, এই যে বিনিময়মূলক চুক্তি, যে সেখানে যদি গারার থাকে তাহলে কি হবে। তাহলে সেখানে বলছে যে বিনিময়মূলক চুক্তিতে কোথায় কোথায় গারার হবে। আমরা আগেও বলেছিলাম, গারার ইন দা টাইপ অফ এ কন্ট্রাক্ট কুড বি ইন দা ফর্ম, অবজেক্ট অর টার্মস অফ দা কন্ট্রাক্ট। এই যে বিনিময়মূলক চুক্তি, যে তার তিন জায়গায় গারার হতে পারে। একটা ফর্ম, ফর্ম মানে চুক্তি কিভাবে গঠিত হয়েছিল সেইখানে, অবজেক্ট যেটা সাবজেক্ট ম্যাটারের ক্ষেত্রে, বিষয়বস্তুর ক্ষেত্রে, এবং তার টার্মস এর ক্ষেত্রে, তার মেয়াদের ক্ষেত্রে গারার হতে পারে, শর্তের ক্ষেত্রে গারার হতে পারে। এবার কি কি দেখেন, আমরা দেখছি এক্সেসিভ গারার ইন দা ফর্ম অফ দা কন্ট্রাক্ট, চুক্তি সংগঠনের প্রক্রিয়ায়, আরবিতে বলে সিগা,
চুক্তি সংগঠনের প্রক্রিয়ার ক্ষেত্রে কি কিভাবে গারা থাকতে পারে খুব সুন্দর করে বলে দিয়েছে। গারার ইজ said to be in the form of the contract where when it relates to the offer and acceptance rather than the object of the contract, particular types of sar garar comprise the following. তাহলে কি চুক্তি সম্পন্ন, চুক্তির বিষয়বস্তু না, পণ্য বা মূল্যের ক্ষেত্রে না, বরং চুক্তি ইজাব এন্ড কবুল, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স এর ক্ষেত্রে যদি গারার থাকে তাহলে সেই চুক্তিটাও ভয়েড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। সেগুলো কি কি উদাহরণ দিচ্ছে, একবারে 4 ধরনের উদাহরণ দিয়েছে। এক নাম্বার, কম্বাইনিং টু সেল ইন অন সেল, বাই সাইন এ ফিল বাই, স্যার combine স্যার in on sale nullifies the contract, and the example of is the selling of a good for £1,000 in cash or 2,000 or deferred payment without concluding any of the two details. তাহলে কি স্যার বোঝাচ্ছে? স্যার যদি একটু 2 মিনিটের একটু বিরতি নিতেন, আপনার জন্য কন্টিনিউ করতেছেন তো, এই 2 মিনিটে আমি একটু কথা বলতাম। জি বলেন প্লিজ। জি স্যার, একটু একটু বিশ্রাম নেন স্যার, প্লিজ স্যার। তো সম্মানিত পার্টিসিপেন্টস, আমাদের আজকে পঞ্চম ট্রায়াল ক্লাস চলতেছে এবং রুটস একাডেমির সৃষ্টি যেভাবে, আমরা যেভাবে ব্যাচগুলো পরিচালনা করে আসতেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের সম্মানিত স্পিকার যারা থাকেন সকলেরই লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ের যে জ্ঞান, এই জ্ঞানটা এটা সমাজের পেশাজীবী আমরা যারা আছি, এই শিল্পের সাথে যারা যুক্ত আছি, তাদের মধ্যে এই জ্ঞানটার বা ইলম বা নলেজের ট্রান্সফরমেশন। তো আমাদের এই যে সিপিএসএস প্রোগ্রাম এবং রুটস একাডেমির যে এই কোচিং বলবো না, আমরা এটাকে খেদমত হিসেবেই দেখি। তো এটার অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমাদের ব্যস্ত সময় থেকে কিছু সময়কে ইলম এবং তারবিয়াত এটা অর্জন করা এবং সম্প্রসারণ করার উদ্যোগের সাথে যুক্ত থাকার একটা প্রক্রিয়া বা একটা প্রত্যাশা। তো আমাদের ট্রায়াল ক্লাস আগামী রবিবার একটা ক্লাস আছে শেয়ার এবং বন্ডের উপরে। লুৎফুল কবির স্যার সিএস, উনি এসইসিতে আছেন, স্টক এক্সচেঞ্জ কমিশনে আছেন, এবং স্যারের ক্লাসটাও অত্যন্ত উপভোগ্য হবে এবং প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট থেকে একদম লাইন বিটুইন যা শুধু অনুবাদ উপস্থাপন করার পরিবর্তে আজকে স্যার যেভাবে এক্সপিরিয়েন্স শেয়ার করতেছেন, উদাহরণগুলো দিচ্ছেন, লুৎফুল কবির স্যারও চেষ্টা করেন যে তার ক্লাসগুলোকে একদম সহজবোধ্য করার জন্য। সকলকে থাকার অনুরোধ করছি। আর হলো আগামী 1 তারিখে আমাদের ইনোগ্রেশন প্রোগ্রাম আছে ডিসেম্বর ব্যাচের। ওই দিন থেকে আমাদের মূল ক্লাসগুলো, মূল সেশনগুলো শুরু হবে ইনশাআল্লাহ। তো এই যে আজকের যে গারারের উপর, যে আমি অনেক ব্যাংকারের সাথে কথা বলেছি জাস্ট শুধু বোঝার জন্যই, যে তারা গারারের উপরে, সুদের উপর বা ইন্টারেস্টের উপর, রিবার উপর তো অনেক সেশন হয়, অনেক আলোচনা হয়, কিন্তু গারারের উপর স্পেসিফিক এরকম করে সমৃদ্ধ আলোচনা তারা এই শরিয়া স্ট্যান্ডার্ড 31-এর অংশগ্রহণ না করে পেয়েছি কিনা। আমি দেখেছি যে একদম 30 বছর 35 বছর যাবত ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত আছে, কিন্তু গারারের উপর এত সমৃদ্ধ আলোচনা বা সমৃদ্ধ ভাবে জানার তার সুযোগ হয়নি। তো এই জন্যই আসলে শরিয়া স্ট্যান্ডার্ড গুলো, এগুলো এমন সব বিষয়ের উপর নির্ধারণ করা হয়েছে বা রচনা করা হয়েছে যেগুলো আমাদের একদম লাইফ রিলেটেড, আমাদের ফ্যামিলি রিলেটেড, আমাদের যে কন্ট্রাকচুয়াল যে রিলেশনশিপ, এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য জানার জন্য আমরা আমরা নিজেরাও ডিসেম্বর ব্যাচের জন্য এনরোলমেন্টটা করে ফেলি। প্লাস হলো যারা হয়তো আমাদের সাথে আছেন, আমাদের বন্ধু বান্ধব কলিগ যারা আছেন, সকলকেই আমরা যদি এখানে সম্পৃক্ত করি, তাহলে দেখা যাবে যে তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রেও, যেহেতু এখানে ইলম বিতরণ করা হয়, ইলম অর্জনের আমরা সবাই তলেবুল ইলম, তো এর জন্য আপনারাও নিশ্চয়ই নিঃসন্দেহে সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আর আমরা যে ব্যাচগুলো পরিচালনা করে থাকি, আমাদের যে স্পিকার যারা থাকেন, আমরা কিন্তু মূলত তাদের কাউকেই উপযুক্ত সম্মানটুকু দেখাতে পারি না বা সম্মান এটা দিতে পারি না। কারণ হলো যে আমাদের এইরকম করে মানে বিজনেস রিলেটেড বা একদম মার্কেটিং ওইরকম করে জোরদার করার কিছু সীমাবদ্ধতা আমাদের ব্যক্তিগতভাবেও আছে, আর আমরা আসলে এরকম করে চাইও না। তো ক্ষুদ্র পরিসরে আমরা এগুলো পরিচালনা করে থাকি। এবং আপনারা যে এনরোলমেন্ট ফিটা দেন, এটার মানে পার্টিসিপেন্ট সংখ্যা এবং এনরোলমেন্ট ফিটা আমরা যতটুকু পাই, সেটা দিয়ে আসলে আমাদের খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এরপরও কন্টিনিউ করতেছি। কি কারণে? যে একটা উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যাশায়। তো এতটুকুই বলার ছিল। আর এটা বলতাম না হয়তো, আমি চাচ্ছিলাম যে স্যার একটু বিশ্রাম নিক, কারণ
প্রায় 1.5 ঘন্টার উপরে স্যার কথা বলতেছেন। তো স্যার প্লিজ স্যার কন্টিনিউ করতে পারেন স্যার। জি, থ্যাংক ইউ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নামটা তো অনেক সুন্দর, আতিক বিন শামসুদ্দিন, ছন্দের মতো করে মনে রাখা যায়। আর আপনি অনেক সুন্দর করে বলেন, জাজাকাল্লাহ খাইরান। তো আমাদের পার্টিসিপেন্ট বিন্দু আছেন, এটা আরো 1.5 ঘন্টা লাগছে। আরো যদি বিস্তারিত ভাবে পড়া হয় তাহলে আরো 1.5 ঘন্টার কম শেষ হবে না। আমি একটু এখন তো একটু দ্রুত চলে যাবো ইনশাল্লাহ, যাতে স্যার আপনাদের স্যার এই সেশনটাই আবার পরবর্তীতে রিপিট হবে তো, মানে যেহেতু এটা ট্রায়াল ক্লাস, এটা পরবর্তীতে আবার নির্ধারিত শিডিউলে থাকবে, আবার একদিন আপনাকে কষ্ট করতে হবে স্যার। তো আপনি শুরু থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো উপস্থাপন করেছেন, গারারের মূল আলোচনাগুলো এসেছে, এরপরে বাকি অংশটা সামারি দিয়েও শেষ করে দিতে পারেন স্যার, সমস্যা নেই, যেহেতু পুনরায় ক্লাস হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা একটু তাড়াতাড়ি এগিয়ে যাব, যেহেতু এটা আরেকদিন হবে ইনশাল্লাহ। তো আমরা পার্টিসিপেন্ট বিন্দু যদি কোনো ব্যতিক্রম মনে না করেন তাহলে আমি একটু তাড়াতাড়ি শেষ করে দিই, না হলে আরো 2 ঘন্টায়ও শেষ করা যাবে না। এটা অনেক শেখার বিষয় আছে এখানের মধ্যে। তো যাই হোক, আমরা বলছিলাম যে চুক্তির ইজাব কবুলের মধ্যে, চুক্তি ফর্ম করার মধ্যেও গারার থাকতে পারে। তাহলে সেগুলো কি কি? তার একটা উদাহরণ হলো বাইয়া তাইনে ফিল বাই। বাইয়া তাইনে ফিল বাই মানে এক চুক্তির মধ্যে দুই চুক্তি। তার উদাহরণ কি? যেমন ধরেন যে আমরা একটা পণ্য বিক্রি করলাম, বললাম যে তুমি যদি নগদে নাও তাহলে এর দাম 1,000, আর যদি বাকিতে নাও তাহলে এর দাম 2,000। আর এই যে নগদ বা বাকি, 1,000 বা 2,000, এই দুইটার কোনোটার উপরেই ওই উভয় জনের সম্মতি ছাড়াই এটা চুক্তি সম্পন্ন হয়ে গেল। তাহলে কি দাঁড়াবে? একজন বলবে আমি আমি তো বাকিতে নিয়েছিলাম 2,000 দিনারে, আর একজন বলবে না আমি তো নগদে বিক্রি করছি 1,000 দিনারে। তাহলে এদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হবে। এর জন্য এটা কি দাঁড়ালো? যে এই যে এক চুক্তির মধ্যে দুই চুক্তি, এটা হলো ইজাব কবুল সংগঠনের মধ্যে। অর্থাৎ কোন কোন বিষয়ের উপর, আমি 1,000-এর উপরে নগদে নাকি 2,000-এর উপরে বাকিতে, কোন বিষয়ের উপর আমাদের ইজাব কবুল হলো তার সুনির্দিষ্ট হলো না। এজন্য এটা হলো বাইয়া তাইনে ফিল বাই বলা হয়। আর একটা হলো বাই আল হাসা। বাই আল হাসা মানে আমি পাথর নিক্ষেপ করলাম, একজন বিক্রেতা পাথর নিক্ষেপ করলো। এখন পাথরটা যে জায়গায় পড়বে, পাথরটা যে স্থানে পড়বে, সেই যে যে জিনিসের উপর পড়বে সেই জিনিসটা বিক্রয় করতে হবে। তাহলে যিনি বিক্রেতা, ইনি পাথর নিক্ষেপ করলেন, আর যে পাথরটা যে পণ্যের উপর পড়লো সেই পণ্যটা ক্রেতা নিতে বাধ্য। তাহলে এখানে দুইজনের স্বাধীন সায় ছিল না, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স ছিল না। তাহলে একটা উদাহরণ হলো বাইয়া তাইনে ফিল বাই, আর একটা উদাহরণ হলো বাই আল হাসা। বাই হাসা মানে পাথর নিক্ষেপ করে, সেল বাই স্টোন থ্রোনিং, পাথর নিক্ষেপ করে বিক্রি করা, পাথর যার উপর পড়বে সেটা ক্রেতা কিনতে বাধ্য। আর 3 নাম্বার হলো বাই আল মুনাবাদা। বাই আল মুনাবাদা মানে আমি যে পণ্যটা বিক্রি করব সেই পণ্যটা ক্রেতার দিকে ছুড়ে মারলাম। এই যে ক্রেতার দিকে ছুড়ে মারার কারণে ক্রেতা এটা কিনতে বাধ্য। তাহলে এই যে তিন পক্ষের মানে দুই পক্ষের, ক্রেতা এবং বিক্রেতা, বিক্রেতা বাধ্য করেছে ক্রেতাকে কেনার জন্য। এই জন্য এখানে অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। এই যে আমরা বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। এই যে পারস্পরিক সম্মতি ছাড়া কেনা বেচা হবে, তা তারাদি নাই। তাহলে কেনা বেচার মধ্যে বাইয়া তাইলে ফিল বাই, এখানে উভয় পক্ষের তারাদি নাই। পাথর নিক্ষেপ করে কেনা বেচা করা বাই আল হাসা, এর মধ্যে উভয়েরই নাই। বাই আল মুনাবাদা, এর মধ্যেও আপনার মানে কোনো উভয়ের পক্ষের কোনো সম্মতি নাই, অর্থাৎ বিশেষ করে ক্রেতার। ঠিক একইভাবে কোনো প্রোগ্রাম মেশিন, ক্যাসিনোতে কোনো প্রোগ্রাম মেশিনের মাধ্যমে আমি একটা প্রোগ্রাম মেশিন দিলাম, এই প্রোগ্রাম মানে যার নামে পড়বে সে ওই জিনিসটা কিনতে বাধ্য। তাহলে এখানে কি বোঝাচ্ছে? একটা চুক্তির ইজাব কবুলের ক্ষেত্রে যদি আপনার থাকে, এই গারার থাকে, তাহলে এই চুক্তিটা ভ্যালিড হবে না, ইমপারমিজেবল হয়ে যাবে। তাহলে তার 4টা উদাহরণ, এটাই একটা প্রশ্ন। এই যে বাইয়া তাইনে ফিল বাই, বাই আল হাসা, বাই আল মুনাবাদা এন্ড প্রোগ্রাম মেশিন। এরপর আমরা একটু চলে যাব গারার ইন দা অবজেক্ট অফ দা কন্ট্রাক্ট। চুক্তির যে বিষয়বস্তু, আগে বললাম ফর্ম, এবার বললাম চুক্তির বিষয়বস্তুতে যদি গারার থাকে তাহলে চুক্তির বিষয়বস্তু কি? চুক্তি আরবিতে বলা হয় জিন্স। জিন্স মানে আমি যে জিনিসটা 1 নম্বরে বলা হচ্ছে, এই যে ইজেন্স, আমরা ইজেন্স শব্দটা দিয়েছি। ইজেন্স শব্দটার অর্থ হলো আপনার এই প্রজাতি, আরবিতে বলা হয় জিন্স। অর্থাৎ আমি কি বিক্রি করছি, কোন জিনিসটা বিক্রি করব। ধরেন আমরা একটা গাড়ি কিনতে গেছি, যানবাহন কিনতে গেছি। এখন কি আমরা এটা গাড়ির পানির জাহাজ কিনবো, নাকি আমরা এখানে বাস কিনবো? এই যে কি কিনবো তা নির্দিষ্ট না করে যদি কোনো চুক্তি সম্পন্ন হয়, তাহলে এইটাকে বলা হয় চুক্তির প্রকৃতি বা ধরনের ক্ষেত্রে গারার। আর 2 নাম্বার কি? টাইপ অফ দ্য সোল্ড, এটা আরবিতে বলা হয় নাও। মানে চুক্তির প্রকার, চুক্তির প্রকারের মধ্যে যদি গারার থাকে। যেমন বললাম যে ভাই হ্যাঁ ঠিক আছে আমরা এবার বাস কিনবো,
তাহলে যে বাস কিনতে যাব, যে আমরা কি এটা কি মিনি বাস কিনবো নাকি হাইস কিনবো নাকি প্রাইভেট কার কিনবো, এই যে আমরা প্রকার কি গাড়ির কোন প্রকার, আমার মিনি বাস নাকি মাইক্রো বাস নাকি আপনার প্রাইভেট কার, আমি নির্দিষ্ট করলাম না। তাহলে এই যে কোনো নির্দিষ্ট না করেই যদি কোনো গাড়ি বিক্রি করা হয় তাহলে এটাকে বলা হয় এই যে গাড়ির প্রকারের ধরনের মধ্যে গাড়ার। আর একটা গাড়ার আছে, সেটা হলো যে আপনার জাত, মানে আমি যে জিনিসটা বিক্রি করছি সেই জিনিসটা উল্লেখ না করেই, নির্দিষ্ট না করেই বিক্রি করা, সেটা হলো যে এই পণ্যের জাতের মধ্যে আন আন নন স্পেসিফিকেশন অফ দ্য কমোডিটি, এই পণ্যের বর্ণনা ছাড়াই এটা বিক্রি করা। আর আরেকটা হলো ইগনোরেন্স অফ দ্য স্পেসিফিক ক্যারেক্টারিস্ট, মানে সিফাত, আমি যে জিনিসটা বিক্রি করতেছি তার সিফাত উল্লেখ না করেই, তার সিফাত উল্লেখ না করেই বিক্রি করা, তার গুণাগুণ উল্লেখ না করে বিক্রি করা। যেমন আমি একটা গাড়ি বিক্রি করছি, একটা ধরেন বললাম যে তোমার কাছে আমি একটা প্রাইভেট কার সেলুন এলিয়ন গাড়ি বিক্রি করলাম, কিন্তু এলিয়ন গাড়ির কোন মডেল কি ব্র্যান্ড, এটা অটো নাকি চাবি নাকি এইগুলো উল্লেখ না করে এটা বিক্রি করা। আর একটা হলো পণ্যের মধ্যে আর একটা গাড়ি হলো মিকদার, মানে পরিমাণ উল্লেখ না করেই আমি একটা স্তূপাকার পণ্য বিক্রি করলাম, তাহলে এই পণ্যের মানে কত টন, মানে পরিমাপ জানা নেই আমার, অনুমান করে আমি বিক্রি করলাম। তাহলে যে অনুমান করে বিক্রি করার ক্ষেত্রে যেটা অনুমান করা যায় সেটা অনুমান অনুমান অর্থাৎ গাড়ার ইগনোরেন্স অফ দা অ্যামাউন্ট, অর্থাৎ আমি যা বিক্রি করতেছি তার পরিমাণটা জানা নেই, যে পরিমাণ জানা নেই এমন জিনিস বিক্রি করা। এরপর আমরা যাই 5-2 গাড়ার ইন দা প্রাইস অফ দা রেন্ট অফ দা কন্ট্রাক্ট অফ অবজেক্ট। তাহলে আমরা কি এই যে মূল্যের ক্ষেত্রে আমরা তাহলে কি পণ্যের নিয়ে আগে বলছিলাম, পণ্য নিয়ে, পণ্যগুলো কি কি বলছিলাম, পণ্যর এটার আপনার পণ্যের প্রজাতি বা ধরন নির্দিষ্ট হইতে হবে, এরপরে পণ্যের প্রকার নির্দিষ্ট হইতে হবে, পণ্যের গুণাগুণ উল্লেখ থাকতে হবে, পণ্যের পরিমাণ জানা থাকতে হবে, এগুলো হলো পণ্যের সাথে রিলেটেড। আর প্রাইসের সাথে রিলেটেড গুলো জিনিসগুলো কি কি, প্রাইসের সাথে রিলেটেড জিনিসগুলো হলো যে পণ্য বিক্রি করার সময় তার মূল্য কত, এই মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য নির্ধারণ না করে যদি ক্রেতা বা বিক্রেতা বা তৃতীয় পক্ষকে এই মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয় তাহলে এই চুক্তি বৈধ হবে না। আবার ঠিক মূল্য নির্ধারিত হলো, বাট আমি আমার একটা জামার পকেট দেখাইলাম, পকেট দেখিয়ে বা একটা প্যাকেট বান্ডিল দেখিয়ে বললাম এই যে বান্ডিল দিয়ে তোমার কাছে বিক্রি করলাম। এখন এই বান্ডিল 100 টাকার হইতে পারে, 1000 টাকার নোট হইতে পারে, 50 টাকার নোট হইতে পারে, 20 টাকার নোট হইতে পারে। তাহলে এই যে মূল্য, এক নম্বর হলো মূল্য নির্ধারিত হইতে হবে, 2 নম্বর মূল্যটা কি টাকা দিয়ে হবে নাকি মুদ্রা দিয়ে হবে, এটাও নির্দিষ্ট হইতে হবে। আবার মুদ্রা যদি হয় তাহলে কোন দেশি মুদ্রা, এর ইস্যুয়ার কে, এগুলো আমাকে ক্লিয়ার করতে হবে। তবে হ্যাঁ, মূল্য নির্ধারণ না করলেও কেনা বেচা বৈধ হবে যদি আমরা এমন ভাবে বিক্রি করি যে ভাই তোমার কাছে পণ্যটা বিক্রি করলাম আজকের যে মার্কেট রেট, এই মার্কেট রেটে তোমার কাছে বিক্রি করলাম। অথবা যদি বলে যে আজকের মার্কেটে যে শেষ প্রাইস, এই প্রাইসে বিক্রি করলাম, তাহলেও মূল্য এটা নির্ধারণ হয়ে গেল। মূল্য এক নম্বর হলো মূল্য নির্ধারিত হইতে হবে, 2 নম্বর কোন মুদ্রায় তা নির্ধারিত হবে, এবং যদি বৈদেশিক মুদ্রা হয় তাহলে ডলার না পাউন্ড নাকি ইউরো এটা উল্লেখ থাকতে হবে। এমনি শুধু জামার আস্তিন বা প্যাকেট দেখিয়ে কেনা বেচা করলে হবে না, এটা তাকে বলতে হবে যে এর মধ্যে এত টাকা আছে, এত নোট আছে। কিন্তু মূল্য নির্ধারণ না করেও কেনা বেচা হইতে পারে যদি আমরা বলি যে এই আজকের মার্কেট রেটে তোমার কাছে বিক্রি করলাম, অথবা কি আজকের মার্কেটের যে শেষ প্রাইস সেই প্রাইসে বিক্রি করলাম। আর একটা হলো বায়াল ইস্তেজার। বায়াল ইস্তেজার মানে চাকরিজীবীরা নিচের দোকান থেকে মাল কেনে, প্রত্যেক দিন মাল নিতে থাকে। এই যে প্রত্যেক দিন যে মাল নেয়, প্রত্যেক দিন দাম দর করে না, দাম নির্দিষ্ট করে না। সে দাম নির্দিষ্ট করে যে জানে যে দোকানদার একটা নির্দিষ্ট দাম আছে, তার হুইল সাবান নেবে, এটা জানি যে সে একটা দাম আছে, অথবা এটা ওর পাশে সমাজের লোকেরা ওই কি দামে নেয়, অথবা একটা ইন্ডেক্সের উপর দাম নির্ধারণ করবে। তাহলে যে প্রত্যেক দিন যে আমি পণ্য নিচ্ছি কোন ইন্ডেক্সের উপর ভিত্তি করে বা বাজারের প্রচলিত রীতি অনুযায়ী, এখানে দাম নির্ধারিত নাই। কিন্তু এখানে দাম নির্ধারিত না থাকলেও এক ধরনের নির্ধারণ আছে, যেটা ওরপের মাধ্যমে হবে বা মার্কেট প্রাইসের হবে বা ইন্ডেক্সের মাধ্যমে হবে, এটা বৈধ হয়ে যাবে। ঠিক একই ভাবে আমি পুরো পণ্যের দাম জানি না, ধরেন আমি একটা বস্তা কিনবো, এই বস্তায় 50 কেজি না 25 কেজি এটা আমি দেখলাম না। আমাকে শোরুমে যখন আমরা চাউল কিনতে যাই তখন দেখবেন যে সে নানা রকমের মানে বাটিতে বা থালায় করে নানা রকমের চাউল রেখেছে, একটা নমুনা রেখেছে। সে বললো যে এটা 50 টাকা কেজি, এই যে ইউনিট প্রাইস উল্লেখ করলো কিন্তু টোটাল প্রাইস উল্লেখ করলো না, তাহলেও এখানে মূল্য নির্ধারণ না করার কারণে চুক্তি বাতিল হবে না। কারণ এখানে মূল্য নির্ধারণের কারণ একটা ইন্ডিভিজুয়াল অর্থাৎ পার কিলো নির্ধারণ করা আছে, এই জন্য চুক্তি বৈধ হয়ে যাবে। ঠিক একই ভাবে আমরা যখন উবার ভাড়া করি তখন আমরা ভাড়া করি হলো প্রতি মিটার কত টাকা, ধরেন প্রতি মিটার 30 টাকা।
এখন আমি মানে সাকুল্য ভাড়া জানি না, ধরেন আমি যাত্রাবাড়ি যাব, তাহলে যাত্রাবাড়ি গিয়ে কত মিটার উঠলো তখন ওই চূড়ান্ত ভাড়াটা নির্ধারিত হবে। কিন্তু প্রথমে ঠিক করে নেওয়া হয় ইউনিট প্রাইস। এই ইউনিট প্রাইস নির্ধারণ করে যদি কেনা বেচা করা হয় তাহলে এটাও বৈধ হয়ে যাবে। এরপরে যারা রিলেটিং টু দ্য ইগনোরেন্স অফ দ্য কন্ট্রাক্ট পিরিয়ড, এই যে আমরা যদি 1 নাম্বার বলছিলাম পণ্যের ক্ষেত্রে গারার, 2 নাম্বার বলছিলাম মূল্যের ক্ষেত্রে গারার, 3 নাম্বার হলো এই চুক্তিতে যে মূল্যটা কবে পরিশোধ করবে, এই মূল্য পরিশোধ করার মেয়াদটাও নির্ধারিত হইতে হবে। যদি মেয়াদ নির্ধারিত না থাকে, যদি বাকিতে বিক্রি করা হয়, তাহলে ক্রেতা দেরি করে মূল্য দিতে চাইবে আর বিক্রেতা তাড়াতাড়ি মূল্য চাইবে, তখন তাদের মধ্যে ঝগড়া বিবাদ তৈরি হবে। এই জন্য মূল্য নির্ধারণ করতে হবে। তবে হ্যাঁ, মূল্য নির্ধারণ দিন নির্ধারণ করা, যে জানুয়ারির 30 তারিখ বা ডিসেম্বরের 31 তারিখ এরকম নির্ধারণ না করলে হবে। যদি বলে আমি তোমার কাছে এই পণ্য কিনলাম, এই পণ্য হারভেস্টিং টাইম পর্যন্ত সময়, তাহলে যে ফসল কেনার যে মৌসুম, এই কথা উল্লেখ করেও কেনা বেচা করা যাবে। এরপর আমরা 5.4 গারার পার্টেনিং টু ফেইলুর দ্য ডেলিভারি, মানে কোন পণ্য যদি আমরা ডেলিভারি না দিতে পারি, আমরা পণ্য কেনা বেচা করলাম কিন্তু পণ্য আমরা এটা ডেলিভারি দিতে পারবো না। যেমন বলা হচ্ছে, একটা উদাহরণ দিয়ে বলছে যে এই যে আমরা মাছ বিক্রি করি, পুকুরের মধ্যে মাছ আছে, নদীর মধ্যে মাছ আছে, এগুলো শিকার করতে হয়। তাহলে যে মাছ যে বিক্রি করলাম, আমি তো মাছ জাল নিয়ে গেলে মাছ আমি পেতেও পারি, নাও পেতে পারি, ধরা হইতে পারে, নাও হইতে পারে। তাহলে যে পুকুরের মধ্যে মাছ বিক্রি করা যেটা, এটা আপনার ডেলিভারি দেওয়া যাবে না। তবে হ্যাঁ, কোন নির্দিষ্ট আবদ্ধ এরিয়ায় যদি মাছ দেখা যায় বা তার আয়তন দেখা যায়, তাহলে এইরকম মাছ যদি দেখা যায় বা একটা ছোট্ট আবদ্ধ জায়গায় আছে, অনেকগুলো মাছ আছে, বা এর ভিতরে জাল দিয়ে দেখা গেল যে মাছ আছে, তাহলে এইরকম মাছ বিক্রি করা যাবে। কিন্তু যে মাছ শিকার করতে হবে, যে মাছ নদীতে আছে, সমুদ্রে আছে, সেই মাছগুলো ডেলিভারি যোগ্য নয়, এই জন্য বিক্রি করা যাবে না। 5 হলো গারা রিলেটিং টু সেল অফ নন ওন কমোডিটিস, অর্থাৎ যে পণ্যের মালিকানা নাই, মালিকানা বিহীন পণ্য বিক্রয় করা। মালিকানা বিহীন, আল্লাহ রাসূল বলেছেন লা তাবে মা লাইসা ইনদাক, তোমার কাছে যা নেই তা তুমি বিক্রি করো না। তাহলে মালিকানা বিহীন যদি কোনো পণ্য থাকে, এই পণ্য তোমার মালিকানাই নাই, তাহলে আমি বিক্রি করব কেমন করে? এই জন্য সালাম এবং বাই এসনেস ছাড়া আর অন্য কোনো জায়গায় যে মাল আমার অধিকারে, যে মাল আমার মালিকানা নেই, সে মাল বিক্রি করা যাবে না। এরপরে 5.6 বলা হচ্ছে গারার দ্যাট রেজাল্ট ফ্রম দা সেল নন হেল্ড কমোডিটিস, যে একটা হলো মালিকানা থাকতে হবে, পণ্য থাকলেই হবে না। 1 নম্বরের পণ্য তাসলিম, তাসলিম মানে পণ্য সরবরাহযোগ্য হইতে হবে। 2 নম্বর হলো মিল্কিয়াত, মানে পণ্যের মালিকানা থাকতে হবে। এই যে আমরা 3 নম্বর বলছি যে পণ্যের নন হেল্ড কমোডিটিস, মানে পণ্যের দখল থাকতে হবে। দখলবিহীন পণ্য বিক্রি করা যাবে না, কারণ তার মধ্যে অনিশ্চয়তা থাকে। আর এই দখল কব্দে হাকিকি বা কব্দে হুকমি হইতে পারে, অ্যাকচুয়াল অর কনস্ট্রাকটিভ, যে কোনো ধরনের কব্দই থাকতে হবে। আর অ্যাকচুয়াল কবটা কি? অ্যাকচুয়াল কব্দ হলো কোনো পণ্য হাত দিয়ে ধরা, যেটা গোনা যায় সেটা গুনে নেওয়া, যেটা মাপ দিয়ে নেওয়া যায় সেটা মাপ দিয়ে হাত দিয়ে ধরা, এটা হলো আপনার কব্দে হাকিকি, মানে অ্যাকচুয়াল কব। আর কব্দে কব্দে হুকমি মানে কনস্ট্রাকটিভ কবটা কি? কনস্ট্রাকটিভ কব্দ হলো এই যে আপনার এই রিলিজিং দ্য কমোডিটি। রিলিজিং দ্য কমোডিটি মানে তাকলিয়া, আরবিতে বলা হয় তাকলিয়া। তাকলিয়া মানে পণ্য ব্যবহার করার সুযোগ তাকে করে দেওয়া। যেমন আমি একটা বাড়ি বিক্রি করলাম, বাড়ি বিক্রি করলে তার কাছে চাবিটা দিয়ে দেওয়া, এই যে চাবিটা দিয়ে দেওয়া, এটা সে ব্যবহার করতে পারছে, তার হুকুমে চলবে, তাহলে এটাও কব্দ হিসাবে গণ্য হবে। আর একটা হলো গারা রেজাল্টিং ফ্রম দ্য সেল অফ নন এক্সিস্টেন্স কমোডিটিস, অর্থাৎ যে পণ্যের অস্তিত্ব নেই সেই পণ্য বিক্রি করা যাবে না। এটা হলো বাই আল মাদুম, অস্তিত্বহীন পণ্য বিক্রি করা। যেন আমি বললাম যে এই উটের পেটে যে বাচ্চা আছে, এই বাচ্চা যে বাচ্চাটা দিবে, সেই বাচ্চাটা তোমার কাছে বিক্রি করলাম। অথবা বললাম যে আমার একটা আম গাছটা দেখতে পাচ্ছ, এই আম গাছটা 5 বছর ধরে যে ফল দিবে, এই ফল তোমার কাছে বিক্রি করলাম, তার মানে এই ফলের অস্তিত্ব আসেনি। এরপরে আরেকটা গারার উইথ রেজাল্ট ফ্রম দ্য ল্যাক অফ দ্য ভিউইং দ্য সোল্ড কমোডিটিস, মানে আমরা অদৃশ্য পণ্য, বাই আল আইন আল গায়েবা, যে পণ্য দেখা হয় নাই, অদেখা পণ্য বিক্রি করা। প্রথমত হলো অদেখা, ইট ইজ ইম্পারমিসিবল টু সেল এ কমোডিটি উইদাউট ইনেবলিং দ্য বায়ার টু ভিউ ইট অর অবটেইন ইট ফুল ডিসক্রিপশন। অদেখা পণ্য বিক্রি করার বৈশিষ্ট্য হলো যে এটা পণ্য দেখেই বিক্রি করতে হবে, অদেখা পণ্য বিক্রি করা যাবে না। তাহলে অদেখা পণ্য বিক্রি করা যাবে যদি তার ডিসক্রিপশন দেওয়া হয়, যদি তার ইনভয়েস দেওয়া হয়, যদি তার ব্র্যান্ড দেওয়া হয় যে আমি এই পণ্যগুলো তোমার কাছে বিক্রি করব। আর যদি কোনো স্পেসিফিকেশন দেয়
কোনো বর্ণনা দেয় যে এই এই পণ্য বিক্রি করবো, এই মান, এর দাম, এর এই কোয়ালিটি, এই কোয়ান্টিটি, এই পরিমাণ, এরকম স্পেসিফিকেশন দিয়ে যদি বিক্রি করা হয়, তাহলে ক্রেতা ওই স্পেসিফিকেশন অনুযায়ী যদি ওই পণ্যটা পায়, তাহলে সে তার ক্রয় বিক্রয় তার জন্য বৈধ হবে। কিন্তু এই স্পেসিফিকেশন অনুযায়ী যদি পণ্য না পায়, তাহলে তার ইচ্ছাধীন, সে ইচ্ছা করলে এই চুক্তি রাখতে পারে, আবার ইচ্ছা করলে এই চুক্তি সে বাতিলও করতে পারে। ঠিক 6 নাম্বার, ইম্প্যাক্ট অফ গারার অন দ্য ডকুমেন্টেশন অফ কন্ট্রাক্ট। এই যে ডকুমেন্টেশনের ক্ষেত্রে যদি কোনো চুক্তির মধ্যে যদি গারার থাকে তাহলে কি হবে? তাহলে এখানে বলা হচ্ছে ইম্প্যাক্ট অফ গারার অন দ্য রাহন মর্টগেজ কন্ট্রাক্ট। আমরা যখন কোনো কেনা বেচা করি, ব্যাংক যখন কোনো ইনভেস্টমেন্ট দেয়, তখন মর্টগেজ করা হয়। এই মর্টগেজ করার ক্ষেত্রে যদি মর্টগেজ যে জিনিসের উপর করা হচ্ছে, সেই মর্টগেজের ক্ষেত্রে যদি কোনো গারার থাকে, যেমন একটা হারিয়ে গেছে গাড়ি, এই গাড়ির উপর মর্টগেজ করা যাবে, কারণ এই গাড়িটা হারাই গেছে, এটা পাওয়া যেতে পারে, নাও নাও পাওয়া যেতে পারে, তাহলে এটা মর্টগেজ করা যাবে। কিন্তু বিক্রয়ের ক্ষেত্রে এই গারার থাকা যাবে না, কারণ অ্যাডিশনাল মর্টগেজ হিসেবে আমি একটা মর্টগেজ হলো সাপোর্টিং কন্ট্রাক্ট, ক্রয় বিক্রয় হলো মূল কন্ট্রাক্ট। তাহলে ক্রয় বিক্রয়ের মধ্যে যদি গারার থাকে তাহলে চুক্তিটা বৈধ হবে না। যেমন আমরা একটা হারানো গাড়ি যদি বিক্রি করি, তাহলে এটা বৈধ হবে না, কিন্তু হারানো গাড়ি যদি মর্টগেজ রাখা হয়, তাহলে এটা বৈধ হবে। ঠিক একইভাবে কাফালা, সিউরিটিশিপ, গ্যারান্টি, এই গ্যারান্টির ক্ষেত্রে যদি ব্যাংক গ্যারান্টি আমরা যদি দেই বা কোনো কাজে যদি গ্যারান্টি দেই, গ্যারান্টির মধ্যে যদি গারার থাকে, তাহলে চুক্তিটাকে ইনভ্যালিড করবে না। কারণ গারার এটা কন্ডিশন হইতে পারে, ব্যাপক হইতে পারে, অল্প সময়ের জন্য হইতে পারে, বিভিন্ন সময়ের জন্য হইতে পারে, তাহলে এখানে এই গারারের জন্য চুক্তি বাতিল হবে না। ঠিক অকালা, আমরা যখন এজেন্সি কন্ট্রাক্ট, এই এজেন্সি কন্ট্রাক্টের ক্ষেত্রেও যদি কোনো ধরনের মানে অজ্ঞতা থাকে, অনিশ্চয়তা থাকে, তাহলে এই চুক্তি বাতিল করবে না, যদি এই এজেন্সিটা ফুদুলি হয়, অথবা এটা নন নন এটা যদি মানে আনপেইড এজেন্স হয়। তাহলে আনপেইড এজেন্সের ক্ষেত্রে, যেখানে এজেন্টকে কোনো প্রতিদিন দেওয়া হয় না, ওই এজেন্টের ক্ষেত্রে যদি কোনো অজ্ঞতা থাকে, তাহলে চুক্তি ইনভ্যালিড হবে না। কিন্তু যদি পেইড এজেন্সি হয়, মূল্য যেখানে আমরা এজেন্টকে এর বিনিময়ে দিতে হবে, তাহলে ওই জায়গায় এটা ইজারার মতো হয়ে যাবে, আর ওই জায়গায় গারার থাকলে চলবে না। এরপরে 7 নাম্বার, ইম্প্যাক্ট অফ গারার হুইচ স্টিমস ফ্রম দ্য কন্ডিশন অফ দ্য কন্ট্রাক্ট। একটা চুক্তির কন্ডিশনের মধ্যেও যদি কোনো গারার থাকে, তাহলেও সেই চুক্তিটা বাতিল হয়ে যাবে। যেমন তার একটা উদাহরণ দিয়েছে, গারার ইন ইটস ফর্ম অ্যাজ হোয়েন দ্য কন্ডিশন অ্যান অপশন উইদাউট টাইম লিমিট। এই যে আমরা যখন কোনো পণ্য বললাম যে চুক্তি করার ক্ষেত্রে ইজাব কবুল করা হয়, তো ইজাব কবুলের মধ্যে একটা বাই খেয়ার শর্ট থাকে, মানে আমি পণ্য কিনে নিলেও আমি যার কাছ থেকে পণ্য নিলাম তাকে বলতে পারি যে ভাই এই পণ্যটা আমি নিয়ে গেলাম, 3 দিনের মধ্যে যদি আমার ভালো লাগে তাহলে আমি কিনবো, আর না ভালো লাগলে আমি এটা কিনবো না। তাহলে এই যে খেয়ার শর্ত এটা বলা হয়। এই যে আমি শর্ত দিলাম, এই শর্ত যদি আনলিমিটেড 3 দিন হইতে পারে, কিন্তু আমি কোনো লিমিট দেইনি, টাইম লিমিট নাই, অনির্দিষ্ট কালের জন্য এই শর্ত দিলাম, তাহলে এই শর্তের কারণেও চুক্তি বাতিল হয়ে যাবে। ঠিক একইভাবে বাই সুনিয়া মানে একটা জিনিসের যদি আংশিক বিক্রি করি, ধরেন আমার 10 তলা একটা বিল্ডিং আছে, আমি 1 তলা রেখে আর অবশিষ্ট 9 তলা বিক্রি করে দিব, তাহলে কোন তালা আমি বিক্রি করব না, এটা সুনির্দিষ্ট করে বিক্রি করতে হবে। যদি সুনির্দিষ্ট না করে আমি 10 তলা বিক্রি করে ফেলি আর 1 তলা রেখে দিই, তাহলে তো বলবে যে ভাই আমার 3 তলা সবচেয়ে সুন্দর, এইটা আমি রাখবো, আর অন্য 3 তলা বাদ দিয়ে অন্যগুলো বিক্রি করবো। কিন্তু ক্রেতা বলবে ভাই না, 3 তলা সুন্দর জিনিস, ওটা আমি চাই, তোমাকে 11 তলা দেব। তাহলে কি কোনো পূর্ণ জিনিস বিক্রি করার ক্ষেত্রে আপনার সেখানে আপনাকে কোন জিনিসটা বাদ রাখবেন, সেই জিনিসটাকে আপনার সুনির্দিষ্ট করতে হবে। তো যাই হোক, 1.5 ঘন্টাটা 10 মিনিটে বললাম আপনাদেরকে, যেহেতু আরেকদিন ক্লাস হবে আপনাদের সাথে, সেদিন আরো সুন্দরভাবে 3 ঘন্টা সময় নেবেন ইনশাল্লাহ। অথবা এই স্ট্যান্ডার্ডটা যদি আপনারা আরো সুন্দর করে ব্যাপকভাবে বুঝতে চান, তাহলে আমার কাছে মনে হয় যে আতিক বিন শামসুদ্দিন স্যারকে বলবো, টাকা পয়সা এটা মানে সম্মানীয় দেওয়া কোনো লক্ষ্য না, ইবাদতের জন্য পড়াই, এই যে ভাইদের সাথে থাকি, এই যে এত এত সুন্দর মুখগুলো আপনাদের সাথে জয়েন করেছেন, এটাই আমার পাওনা, আল্লাহর সন্তুষ্টি হলো আমার লক্ষ্য। টাকা পয়সা কোনো বিষয় না, ইচ্ছা করলে আপনি এই স্ট্যান্ডার্ডটা 2 দিনও দিতে পারেন, তাহলে আরো প্রতিটা লাইনে লাইনে, এবং আমাদের জীবনে হয়তো আমরা ভুলবই না, এমন করে পড়ানো যাবে। আর যেহেতু অনেক ক্লাস আপনাদের হয়তো এটা সম্ভব নাও হতে পারে, তো আমি তাড়াতাড়ি বলেছি, আমার এই বলার মধ্যে অনেকগুলো ভুল আছে, ইংরেজি উচ্চারণের ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়ে গেছে, তো আমরা সেদিকে না তাকাই, আমার মূল স্পিরিটটা এই দিকে লক্ষ্য রাখি। আল্লাহ তালা আমাদের এই ক্লাসটা কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ তালা মাফ করে দিন। আমাদের যারা রুটস একাডেমি যারা তৈরি করেছেন,
তাদের এই মহৎ উদ্দেশ্যটাকে, নলেজ শেয়ারিংটাকে আরো আল্লাহ তাআলা ব্যাপক এবং বিস্তৃত করার তৌফিক দান করুন। তাদের এই খেদমতকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। স্যার যদি কিছু বলেন তাহলে বলতে পারেন স্যার জি। থ্যাংক ইউ স্যার জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুক্রিয়া জাজাকাল্লাহ স্যার, আপনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ যে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে আমাদের পার্টিসিপেন্টদের জন্য আহ, মূল্যবান সময় দিয়েছেন। আমরা স্যার আপনাকে মাঝে মাঝেই এইভাবেই বিরক্ত করব, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদের পার্টিসিপেন্টদের জন্য কিছু সময় চেয়ে নেব ইনশাল্লাহ। এবং আপনি অনেক উদার, বরাবরের মতোই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আর আমাদের স্যার এই আমরা যেভাবে প্ল্যান করেছি, আমাদের 59টি স্ট্যান্ডার্ড, এই 59টি স্ট্যান্ডার্ডের উপর প্রায় 70টার মতো লাইভ ক্লাস হবে। তারপর আমাদের পার্টিসিপেন্টদের জন্য প্রত্যেকটা ক্লাসেরই আমাদের রেকর্ড থাকে, এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলের মধ্যে আমাদের পেইড পার্টিসিপেন্ট যারা থাকবেন তাদেরকে আমরা লিংক দিয়ে দিব। এবং কেউ যদি কোনো ক্লাস মিস করে, আমরা যেহেতু সবাই ব্যস্ত, এই জন্য কেউ মিস করলেও যাতে এই ইউটিউব থেকে ওই ক্লাসটা উনি করতে পারেন। এরপরে এই 59টি স্ট্যান্ডার্ডেরই আমরা আবার সামারি আকারে উপস্থাপন করব, হয়তো 20 থেকে 30টা ক্লাসে 59টি স্ট্যান্ডার্ড আবার উপস্থাপন করা হবে। এরপরে আমাদের কোশ্চেন সলভিং সেশন থাকবে প্রায় 12 থেকে 14টা। তারপরে এই অনলাইন এক্সাম থাকবে। অনলাইন এক্সামগুলো আমরা যেভাবে করি যে প্রত্যেকটা সেশন শেষেই পূর্ববর্তী সেশনের এক্সাম লিঙ্ক আমরা দিয়ে দেই। এরপরে যখন সবগুলো সেশন শেষ হয়ে যাবে, 59টি স্ট্যান্ডার্ড শেষ হওয়ার পরে আমরা আবার প্রতি 10টা করে স্ট্যান্ডার্ডের জন্য 100 মার্কসের একটা করে পরীক্ষা নেব। এইভাবে 6টা পরীক্ষা থাকবে। এরপরে 30টা করে দুই ভাগে ভাগ করে আমরা 100 মার্কসের 2টা পরীক্ষা নেব, এই 8টা, এবং 4টা থাকবে 59টি স্ট্যান্ডার্ডের উপরেই 100 মার্কস করে, আওপির এক্সামের মতো করেই ইয়াগুলো থাকবে। মোট 12টা এক্সাম হবে, 12টা থেকে 14টা কোশ্চেন সলভিং ক্লাস থাকবে। তো ব্যস্ত যারা, অত্যন্ত ব্যস্ত, আসলে আশাহত হওয়ার দরকার নাই। রুটস একাডেমি ইনশাল্লাহ আপনাদের পাশে আছে। আমাদের বিগত যে ব্যাচগুলো ছিল সেগুলোর ক্ষেত্রেও আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি, এবারও আপনাদের জন্য সেটা থাকবে। এবং আমি আসলে চ্যালেঞ্জ করে বলতে পারবো যে রুটস একাডেমি এই প্রিপারেশনের জন্য যা করে পার্টিসিপেন্টদের জন্য, আমরা করার চেষ্টা করি। এটা আসলে অন্য কোনো জায়গায়, বাংলাদেশের দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম নাই যে এই ইয়েটা দেবে। প্রায় 100টার মতো ক্লাস পাবেন আপনারা, প্রায় 100টার মতো ক্লাস পাবেন। তো এটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের এই ইসলামিক ব্যাংকিং এবং ফাইন্যান্স, এখানে যেহেতু মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে আমাদের হাত ধরে কোনো একটা ইন্টারেস্ট বেসড একটা কমোডিটি যদি, বা একটা যদি প্রোডাক্ট যদি বাংলাদেশে লঞ্চ হয়, সেক্ষেত্রে আমরা মনে করব যে এটা আমাদের জন্য, মানে উম্মাহের জন্য ক্ষতিকারক। এই জন্যে আমরা এটা করে থাকি। তো আজকে আমাদের এই সেশনটি আমরা এখানেই শেষ করছি। আগামী রবিবারের যে সেশনটা, সেটাও শেয়ার এবং বন্ডের উপর। আমাদের স্পিকারও অত্যন্ত সমৃদ্ধ একজন রিসোর্স পারসন। আপনারা উপস্থিত থাকবেন যাদেরকে উপস্থিত রাখতে চান, যেহেতু আমাদের ট্রায়াল ক্লাসগুলো ওপেন ফর অল, এই জন্য সকলকেই আপনারা সম্পৃক্ত করার জন্য চেষ্টা করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি, এবং আজকের মতো সেশনটা এখানে শেষ করতে যাই। যদি না কারো কোনো স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আমাদের সম্মানিত স্পিকারের প্রতি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তো হয়তো কেউ আর প্রশ্ন করবে না। জাযাকাল্লাহ খাইরান। আবার দেখা হবে জি ইনশাআল্লাহ। জি জি আসসালামু আলাইকুম জি ওয়া জি জি রাহমাতুল্লাহি ওয়া জি। বারাকাতুহু। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।